বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের লাস্ট দুইটা লেকচারে কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের যে অধ্যায় চারটা ছিল কভার করে দিয়েছি। আজকে গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়নটা আমরা কভার করব। গুণগত রসায়নে বেশ কয়েকটা টপিক আছে খুবই ইম্পর্ট্যান্ট, আবার কিছু কিছু টপিকস আছে যেগুলো খুব বেশি প্রশ্ন আসে না, তবুও পড়তে হবে। সো যেগুলো একদম সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেগুলো থেকে, তার মধ্যে একটা হচ্ছে আইসোটোপ সম্পর্কিত, তারপরে হচ্ছে অরবিট এবং অরবিটাল সম্পর্কিত, ইলেকট্রন বিন্যাস এবং কয়েকটি নীতি, তারপর হচ্ছে দ্রাব্যতার গুণফল, দেন হচ্ছে তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া, আর একটা হচ্ছে গাণিতিক সমস্যা ও মানসিক সমাধান। সো আমরা কিন্তু সবগুলোই পড়বো কম বেশি, জাস্ট একটু ওয়েট করতে হবে। প্রথম যে টপিকটা সেটার নাম হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা। আমরা মেইনলি জানি একটা পরমাণুকে তিনটা কণিকায় ভাগ করা যায়, মানে আমরা পরমাণুর মধ্যে তিন রকমের কণিকা দেখতে পাই। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তোমরা ক্লাস 9-10 থেকে জেনে আসতেছো স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, আলফা কণা এবং ডিউটেরন কণা। সো এই পাঁচটা বাদে যত কণিকা আছে সেগুলো সব অস্থায়ী মূল কণিকা। সো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা। এখান থেকে একটা অপশন থাকবে আর বাকি তিনটা অপশন এখান থেকে এবং এখান থেকে থাকবে। সো পরমাণুর অস্থায়ী মূল কণিকা যেগুলো, সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবো? ছন্দ দ্বারাও মনে রাখা যায়। জাস্ট তুমি যদি এই পাঁচটা মনে রাখো তবুও কিন্তু হবে। এখানে একটা ছন্দ আছে, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। সো এই ছন্দ দিয়েও কিন্তু মনে রাখা যাবে। দ্বিতীয় নম্বর টপিকটা হচ্ছে ছকের মাধ্যমে পরমাণুর বিভিন্ন কণিকার বর্ণনা। প্রথমে হচ্ছে নিউক্লিয়াস, কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। ইলেকট্রন জে জে থমসন। প্রোটন রাদারফোর্ড। নিউট্রন চ্যাডউইক। আর এগুলো চার্জ এবং ভর তোমরা আগে থেকেই জানো, এটা ক্লাস 9-10 থেকে ছিল, এটাও একটু মনে রাখতে হবে। নিউট্রনের চার্জ হচ্ছে নিরপেক্ষ। তারপর হচ্ছে এই এমসিকিউটা অনেক সময় আসে, মিলিকান তৈলবিন্দু পরীক্ষা থেকে ইলেকট্রনের আধান সম্পর্কে জানা যায়। তাহলে ইলেকট্রনের আধান সম্পর্কে জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? মিলিকান তৈলবিন্দু পরীক্ষা। প্রতীক থেকে মৌলের পরিচয় নির্ণয় বা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা নির্ণয়। কিভাবে? সাধারণত আমরা প্রতীক লিখি এইভাবে, এই প্রতীকের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় এ, মানে ভর সংখ্যা। তারপরে হচ্ছে বাম দিকে নিচে যেটা থাকে সেটা হচ্ছে জেড, মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তারপরে হচ্ছে প্রতীকের ডান দিকে নিচে যেটা থাকে সেটা হচ্ছে পরমাণু সংখ্যা, এবং ডান দিকে উপরে যেটা থাকে সেটা হচ্ছে চার্জ সংখ্যা। চার্জ সংখ্যা কিন্তু প্লাস মাইনাস হবে। আমরা যদি একটা এমসিকিউ সলভ করি, দেখো এখানে কি আছে, হাইড্রোজেন 4 এবং নিচে আছে কি 2, তার মানে এটার পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 2, এবং 4 হচ্ছে কি, 4 হচ্ছে ভর সংখ্যা। এখান থেকে যদি আমরা নিউটন সংখ্যা বের করি তাহলে কি হবে? আগে ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা আমরা জানি পারমাণবিক সংখ্যাটাই ইলেকট্রন সংখ্যা হয়, কিন্তু এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, প্লাস প্লাস আছে, তাহলে কি করবে? দুইটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, তাহলে তার আসল ইলেকট্রন থেকে 2 বিয়োগ করতে হবে। তার আসল ইলেকট্রন 2, আবার ত্যাগ করছে 2, তাহলে এখানে কোনো কি ইলেকট্রন আছে? অ্যান্সার হচ্ছে না, ইলেকট্রন কিন্তু এখানে 0 হয়ে যাবে। এই যে ইলেকট্রন ইকুয়াল টু 2 মাইনাস 2 ইকুয়াল টু কি 0। আর প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ। প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আসতেছে নিউটন সংখ্যা কত? 2। সো এভাবে কিন্তু ইজিলি আমরা যে কোনো পরমাণুর নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তারপর হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এখানে 15 এবং এখানে কত আছে? 7। তারপরে হচ্ছে এখানে আছে মাইনাস, তাহলে কি করা লাগবে? যদি মাইনাস থাকে তাহলে বুঝবা যে এখানে ইলেকট্রন গ্রহণ করছে, তার অলরেডি কিন্তু ছিল 7, সে আবার একটা গ্রহণ করছে, তাহলে টোটাল ইলেকট্রন কত হইলো? 8। এই যে 7 + 1 = 8 লিখছে। আর এখানে 15 মানে হচ্ছে তার ভর সংখ্যা। সো ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাটা বিয়োগ করি, তার পারমাণবিক সংখ্যাটা যেহেতু প্রোটন সংখ্যা, তাহলে কত হবে? 8 হবে। এই যে এখানে নিউটন সংখ্যা কিন্তু 8 দেওয়া আছে। 15 - 7 = কত? 8। এভাবে কিন্তু যে কোনো পরমাণুর নিউট্রন, প্রোটন, ইলেকট্রন বের করতে পারবো। এখন যদি আসে অণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে কীভাবে বের করব? অণুর ক্ষেত্রে বের করার জন্য আমরা যদি এই সালফারেরটা দেখি, সালফার কিন্তু মেইনলি 8টা পরমাণু মিলে একটা অণু গঠন করে, এই জন্য সালফারের ক্ষেত্রে S8 লিখতে হয়। সো এর যদি 10টি অণুর সংখ্যা অণুর নিউটন সংখ্যা বের করতে চাই, তাহলে আগে একটি অণুর নিউটন সংখ্যা বের করতে হবে। একটি অণুর নিউটন সংখ্যা কীভাবে বের করব? একটি অণুর নিউটন সংখ্যা বের করতে আগে একটি পরমাণু নিউটন সংখ্যা বের করতে হবে। তাহলে একটি পরমাণু নিউটন সংখ্যা কেমনে বের করব? 32 থেকে জাস্ট 16 বিয়োগ করলেই তার নিউটন সংখ্যা আসবে একটি পরমাণুর। তাহলে একটি পরমাণুর নিউটন সংখ্যা কত হবে? 32 - 16, দ্যাট মিনস
16-এ। এখন 16কে আমরা যদি অণু করতে চাই তাহলে 8 দ্বারা গুণ করতে হবে। এই জন্য কী করছে 32 - 16 × 8 করছে, এখানে একটা অণু বের হইলো, কিন্তু আমাদের চাইছে কতটি অণু, 10টি অণু, এই জন্য 10 দ্বারা মাল্টিপ্লাই। সো আলটিমেটলি এখানে কতটি নিউট্রন সংখ্যা 1280। ঠিক আছে, এভাবে কিন্তু সবগুলোই আমরা অণুর ক্ষেত্রে বের করতে পারবো। সেমভাবে এখানে যদি আমরা যৌগমূলকের ক্ষেত্রে হিসাব করি, যৌগমূলকের ক্ষেত্রে কি হবে, যৌগমূলকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস করব, অ্যান্ড যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস করব। কেন, দেখো এখানে মাইনাস মানে কি বোঝায়, মাইনাস মানে বোঝায় এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলছে। ঠিক আছে, তো ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 7, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, কিন্তু এখানে অক্সিজেন আছে কটা, 3টা, তাহলে 3 × 8। ঠিক আছে, সো তারপর এখানে মাইনাস আছে, তার মানে একটা ইলেকট্রন সে কী করছে, গ্রহণ করছে, এই জন্য +1 দিতে হবে। সো এটাকে টোটালি যদি ক্যালকুলেট করি আলটিমেট আসে 32। এখন এইখানে দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের 7, হাইড্রোজেনের হচ্ছে 1, কিন্তু হাইড্রোজেন হচ্ছে 4টা, এই জন্য 4 দ্বারা গুণ। তারপরে এখানে প্লাস আছে, প্লাস মানে কি, তার থেকে একটা ইলেকট্রন বাদ দেওয়া হয়েছে, এই জন্য কী করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত আসে, 10 আসে। ঠিক আছে, এভাবেই কিন্তু হিসাবগুলো করতে হয়। আচ্ছা, মৌলের আপেক্ষিক পারমাণবিক সংখ্যার ফর্মুলা কি, মৌলের একটি পরমাণুর ভর উপরে আর নিচে কার্বন 12 এর একটি পরমাণুর 1 ভাগ কত অংশ, 12 অংশ। ঠিক আছে, সো এটাকে আমরা 1 AMU বলি। 1 AMU মানে কি, অ্যাটমিক মাস ইউনিট, যেটার ভ্যালু হচ্ছে 1.6605 × 10⁻14। তারপরে এখানে দেখো কোশ্চেন কিন্তু এই টাইপের অনেক আসছে। কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি কি, কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন, তাহলে সম ইলেকট্রন মানে কি, দুইটাতে ইলেকট্রন সেম হবে। দেখো এখানে কার্বনের 6টা আছে, অক্সিজেনে কয়টা আছে, অক্সিজেনে আছে আমাদের 8 × 2, তাহলে 8 × 2 = 16, 16 × 6 কত হয়, 22টি। তাহলে 22টি ইলেকট্রন কোনটাতে আছে, দেখো এই যে এইটাতে কিন্তু 22টি ইলেকট্রন আছে, 3 × 7 = 21, আর এখানে মাইনাস আছে, এই জন্য 1 যোগ হবে, তাহলে টোটাল কত হলো, 22টি। সো অ্যান্সার কত হবে, ডি হবে। সো এরকম কোশ্চেন কিন্তু চলে আসতে পারে জেএসটিতে অথবা আদার ইউনিভার্সিটিগুলো, অর্থাৎ ভার্সিটি এ ইউনিটে। ঠিক আছে, সো তারপর যদি আমরা যাই, এগুলো তুমি সবগুলো কিন্তু সলভ করতে পারবা, নিজে নিজে ট্রাই করবা, সলভ করতে পারবা। এই যে জেএসটিতে কিন্তু এই টাইপের এমসিকিউ আসছে, আমি সলভ করাচ্ছি না কারণ এগুলো ইজি আছে, আমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি, আর যেটা হার্ড এমসিকিউ সেটা সলভ করে দিব। তারপরে দেখো এখানে পারমাণবিক মতবাদ ও পরমাণুর মডেল সমূহ। আচ্ছা, থমসন প্লাম পুডিং মডেল দিয়েছেন, এটাকে বলা হয় কিসমিস পুডিং মডেল নামেও পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেলটার নাম হচ্ছে স্বর্ণপাতের উপর আলফা কণা। বোরের পরমাণু মডেলের নাম হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তারপর হচ্ছে বোর সমরফিল্ডের মডেল হচ্ছে বর্ণালীর সূক্ষ্ম রেখার ব্যাখ্যা। তারপর হচ্ছে তরঙ্গ বলবিদ্যার মডেলের ভিত্তি হচ্ছে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম, মানে ইলেকট্রন কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের সাথে সম্পর্ক আর কি, λ=hc/mc/mv এরকম আর কি। এক নজরে বিভিন্ন ধরনের মডেলের পরমাণুর মডেল, এক নম্বর হচ্ছে রাদারফোর্ডের মডেল, আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের মডেলটা কিসের উপর প্রতিষ্ঠিত, বলবিদ্যার উপর, আর প্লাঙ্কের অর্থাৎ বোরের মডেলটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেয় বোর মডেল, কৌণিক ভরবেগ = mvr/2π। তারপর বোর আরেকটা কথা বলছে ইম্পর্টেন্ট, যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি কী করবে, শোষণ করবে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করবে। এই বিকিরিত এবং শোষিত শক্তির পরিমাণ হবে ডেলি E2 - E1 = h/নিউ। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা বোর পরমাণু মডেলের। আর রাদারফোর্ড সম্পর্কে কী কী বলছে, রাদারফোর্ড তো অনেক কিছুই বলছে, সোলার সিস্টেম মডেল বলছে, পরমাণু নিরপেক্ষ, বিদ্যুৎ নিরপেক্ষ বলছে, তারপরে হচ্ছে ভরের নিত্যতা সূত্র, তারপরে তিনি একটা পরীক্ষা করছিলেন সোনার পাত, এই ইয়েটা লাগবে, সোনার পাতের যে পুরুত্বটা 0.00004 সেন্টিমিটার, হ্যাঁ, আর সোনার পাতের সাথে জিঙ্ক সালফেটযুক্ত আবরণযুক্ত ছিল আর কি, সোনার পাতটা ছিল কিসে, জিঙ্ক সালফেট আবরণযুক্ত। তারপর সীমাবদ্ধতা যদি আমরা পড়ি, সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রোডাইনামিক সূত্রের পরিপন্থী। রাদারফোর্ডের পরমাণু মডেল সাধারণত বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত। সো এখানে কিন্তু আরও অনেকগুলো সীমাবদ্ধতা আছে, পরমাণুর বর্ণালীর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন না। তারপরে তিনি একদম গ্রহসমূহের মতো অর্থাৎ সৌর মডেলের সাথে তুলনা করছেন, বাট এক্স্যাক্টলি গ্রহসমূহের কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রনের চার্জ আছে, এটাও তার একটা সীমাবদ্ধ। তারপর বোর মডেলেরও কি আছে, সীমাবদ্ধতা আছে। বোর মডেলের সীমাবদ্ধতা কি,
বোর মডেলের সীমাবদ্ধতা হচ্ছে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। তারপরে হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিম্যান প্রভাব বলে। বর্ণালী রেখার তীব্রতা এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাসও অর্থাৎ এম এর ভ্যালু ব্যাখ্যা করতে পারে না। সো তারপরে যদি আমরা আসি এইখানে ফর্মুলাগুলো লাগবে এক নজরের সমীকরণ। এই যে ডি ব্রগলির সমীকরণ কি, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভিশন এম ভি। সো এখান থেকে আরেকটা ফর্মুলা লেখা যায়, এইচ ডিভিশন পি লেখা যায়, কারণ এম ভিকে আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। তারপর সেই যেটা হচ্ছে শ্রোডিঞ্জারের সমীকরণ। তারপর হাইজেনবার্গের সমীকরণটা ইম্পর্টেন্ট, এখানে ডেল এক্স ইন্টু ডেল পি। হাইজেনবার্গ কী বলছে, হাইজেনবার্গ বলছে যে কোনো কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয়, তখন এর অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। মানে কোনো একটা পরমাণুর বা কণার আমরা ভরবেগ এবং অবস্থান একসঙ্গে নির্ণয় করতে পারি না। এই জন্য এটা কি সমান চিহ্ন না, এটা হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল এইচ ডিভিশন 4 পাই। সো এটাকে আবার এই যে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক ডিভিশন 2 লেখা যায়। ঠিক আছে, কেন, কারণ এই যে এখানে দেখো আমরা যদি এইচ ডিভিশন 4 পাইকে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক ভাগ 2 লিখি, এখান থেকে কিন্তু আমরা প্লাঙ্কের ধ্রুবকের মান পেয়ে যাব। প্লাঙ্কের ধ্রুবকের মান হবে কি, প্লাঙ্কের ধ্রুবকের মান হবে এইচ ইকুয়াল টু 2 ইন্টু প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। ঠিক আছে, তারপর বোরের সমীকরণটা কি, বোরের সমীকরণ আমরা জানি এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভিশন 2 পাই। এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমাকে বলবে যে তৃতীয়তম শক্তি স্তরের জন্য বোরের সমীকরণ লেখো, বা দ্বিতীয়তম শক্তি স্তরের জন্য বোরের সমীকরণ লেখো। দ্বিতীয় শক্তি স্তরের জন্য কি হবে, এই যে উপরে 2 হবে, 2 কাটা যাবে, তখন থাকবে এম ভি আর ইকুয়াল টু এইচ ডিভিশন পাই। ঠিক আছে, সো এটাকে অনেক সময় এম ভিকে আমরা পি লিখতে পারি, এজন্য পি আরও হয়। এটা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যাতে আছে। প্লাঙ্কের সমীকরণ এটা ইকুয়াল টু এইচ নিউ এইচ সি ডিভিশন ল্যামডাও লেখা যাবে। আর বোর বাড়ির সমীকরণটা হচ্ছে এন প্লাস এল। এটা হচ্ছে অরবিটালের শক্তিকরণ সম্পর্কিত ধারণা। যার এন প্লাস এল এর মান বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করে, আর যার এন প্লাস এল এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। আর এন প্লাস এল এর মান সমান হলে যেখানে এন এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তারপর এখানে দেখো ইলেকট্রনের তরঙ্গ বিস্তৃতি ও এটাকে বলা হয় সাই, আর একটা হচ্ছে সাই স্কোয়ার, বিভিন্ন শক্তির অরবিটাল প্রকাশ করে। সাই স্কোয়ার ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। সো তারপর যদি আমরা আসি, এখানে বোরের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা পরবর্তীতে যখন আমরা ম্যাথ সলভ করবো শেষের দিকে তখন এটা আছে। ইলেকট্রনের দ্বিতীয় প্রকৃতি, ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই প্রকাশ করে। ঠিক আছে, এই যে এখানে ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভিশন এম ভি, এটা হচ্ছে তরঙ্গ ধর্ম ল্যামডাটা, আর এম ভি হচ্ছে কি কণা ধর্ম, ব্যস্তানুপাতিক। তারপর যদি আমরা এই যে দাগানো এমসিকিউগুলো অবশ্যই সলভ করার ট্রাই করবা। দাগানোগুলো যদি সলভ করতে পারো তাহলে বাকিগুলো সলভ না করলেও চলবে। এই যে নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ, ইজি কিন্তু এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ, ভুলে এটা দাগানো যাবে না। এটা কি, এটা হচ্ছে ডি ব্রগলির। তারপরে যদি আমরা আসি, যে এখানে আছে নিচের কোনটি অনুভর বা সৃষ্টিকারী পদার্থ, অ্যান্সার হচ্ছে জিঙ্ক সালফেট এবং কি সিজিয়াম সালফেট, জানিয়ে রাখতে হবে। তারপর বলছে এই যে সাই স্কোয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার কি সমানুপাতিক, এটা একটু আগে কিন্তু আমরা পড়ছি, এই যে এখানে আছে কিন্তু সাই স্কোয়ারের প্রতিটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। সো এরকম সবগুলো দাগানো এমসিকিউ সলভ করতে হবে। তারপরে আমি আসি আইসো সম্পর্কিত তথ্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। সর্বমোট আইসোটোপের সংখ্যা আছে 1300টি। সোডিয়াম এবং অ্যারাম ব্যতীত প্রকৃতিতে সকল মৌলের একাধিক আইসোটোপ আছে। তাহলে কার কার একাধিক আইসোটোপ নাই, এই সোডিয়াম এবং কি অ্যারামের। ঠিক আছে, এই দুইটা বাদে তাছাড়া সবারই কি আছে, একাধিক আইসোটোপ আছে। সো আইসোটোপ কি, আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। এখানে দেখো শেষে কি আছে, প আছে, তার মানে কি হবে, প্রোটন সংখ্যা সমান হবে। এই যে সবগুলোর কি সংখ্যা সমান, এই যে প্রোটন 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 সংখ্যা কি সমান। কিন্তু আইসোটোপ মৌলের আইসোটোপের উহার নিউটন সংখ্যার উপর নির্ভর করে। কেন, নিউটন সংখ্যার কারণেই কিন্তু আইসোটোপের ভর সংখ্যা কি হয়, আলাদা হয়। যদি নিউটন সংখ্যা এগুলোতে ভিন্ন ভিন্ন না হইতো তাহলে কিন্তু ভর সংখ্যাও সেম হইতো। সো এই জন্য কিন্তু আইসোটোপ সৃষ্টি হয় নিউটন সংখ্যার কারণে। ঠিক আছে, আর আইসোটোপ কেন বলবো, কারণ তাদের প্রোটন সংখ্যা সমান, এই জন্য পিতে প্রোটন সংখ্যা সমান। এই যে কার্বন 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 সবারই প্রোটন সংখ্যা সমান। এই যে ভারী পানির সংকেত হচ্ছে DTO, আর অতি ভারী পানির সংকেত হচ্ছে T2O। আইসোটোপের ব্যবহারগুলো লাগবে, এবং এটা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য ইজিলি মনে রাখতে পারবা। তারা যারা মেডিকেল প্রিপারেশন নেওনি তারা একটু পড়িও, যদি মনে থাকে থাকবে, না থাকলে নাই। দেখো এখানে রেডিয়াম 226 ক্যান্সার নির্ধারণে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে টেকনেসিয়াম 99, এটা মস্তিষ্কের টিউমারের স্থান নির্ধারণে।
কার্বন 40, এটা তো সবাই জানে, জীবাশ্ম তথা পৃথিবীর আনুমানিক বয়স নির্ণয় করা যায় এটা দিয়ে। তারপর কোবাল্ট হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষের ধ্বংস করে, সো এগুলো একটু পড়তে হবে। আইসো বার মানে হচ্ছে র, যেহেতু র মানে হচ্ছে ভর, সেই জন্য কী হবে, এখানে ভর সংখ্যা সমান হবে। দেখো এখানে নিকেল, তারপরে কপার, তারপরে জিঙ্ক, তিনটারই ভর সংখ্যা সেম, এই জন্য এটাকে কি বলবো, এটাকে বলবো আইসো বার। এটাকে কখনোই কিন্তু আইসোটোপ বলা যাবে না। আইসোটোপ বলে কিন্তু এগুলো সমান হইতো, মানে সবগুলো একই ধরনের মৌল হইতো। আর যেহেতু এগুলো ভর সংখ্যা আলাদা কিন্তু মৌলগুলো ভিন্ন, এই জন্য এরা কী হবে, আইসো বার হবে। আর আইসোটোন মানে কি, ন আছে শেষে, এই জন্য নিউট্রন সংখ্যা সমান হবে। ঠিক আছে, নিউট্রন সংখ্যা সমান যদি হয় তাহলে আমাদের কী করতে হবে, মাইনাস করতে হবে। এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, 1 আসতেছে, আবার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, হিলিয়ামের ক্ষেত্রে 1 আসতেছে, তাহলে এটা কি পরস্পরের আইসোটোন। আইসো ইলেকট্রনে আসে। এবার আইসো ইলেকট্রনে কী হবে, আইসো ইলেকট্রনে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হবে। দেখো এখানে এখানে নাইট্রোজেন 3 তার মানে এখানে কি নাইট্রোজেন 7 এবং 3টা ইলেকট্রন আবার কী করছে, গ্রহণ করছে। দ্যাটস মিন নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 হবে। আবার দেখো অক্সিজেন এখানে 8 ছিল, আবার 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কত হলো, টোটাল 10 হলো। তাহলে সবগুলোর কিন্তু ইলেকট্রন সংখ্যা 10 হচ্ছে। দ্যাটস মিন এখানে আইসো ইলেকট্রন এরা। কারণ এরা কেন আইসো ইলেকট্রন, বিকজ এদের সবগুলোরই সম ইলেকট্রন আছে, এই জন্য কি এদেরকে বলা হবে আইসো ইলেকট্রন। আইসো ডায়াফার মানে কি, আইসো ডায়াফার মনে রাখবো এইভাবে, ডায়া মানে কি ডিফারেন্স, কিসের ডিফারেন্স, এখানে হবে প্রোটন এবং নিউট্রন সংখ্যার ডিফারেন্স। দুইটা পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার ডিফারেন্স কি হবে, সমান হবে। ডিফারেন্স মানে কি, পার্থক্য সমান হবে। প্রোটন এবং নিউট্রনের পার্থক্য সমান হলে তাদেরকে কি বলবো, আইসো ডায়াফার। যেমন এখানে পটাশিয়ামের 39 হচ্ছে ভর সংখ্যা এবং 19 হচ্ছে পারমাণবিক বা প্রোটন সংখ্যা, তাহলে বিয়োগ করলে কত হবে, প্রোটন সংখ্যা ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা পাবো 20। এখন এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার বিয়োগফলটা হবে কত, 1। আবার এখানেও কিন্তু প্রোটন এবং নিউট্রনের বিয়োগফলও 1, এজন্য কিন্তু এরা পরস্পরের কি আইসো ডায়াফার। ঠিক আছে, এটা একটু স্পেশাল, মানে এটা মেইনলি কেউ শেখায় না, আমি তবুও শেখাই দিলাম যদি হুট করে চলে আসে। আর একটা আছে আইসো স্টার। আইসো স্টার কি, আইসো স্টার হচ্ছে যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু এবং সমসংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় পরস্পর আইসো স্টার। আইসো স্টারটা স্টারের মতো, অর্থাৎ এদের পরমাণুর সংখ্যাও সমান হবে, ইলেকট্রনের সংখ্যাও সমান হবে। দেখো এখানে 2টা নাইট্রোজেন আছে, আবার এখানে কার্বন এবং অক্সিজেন আছে, 2টা করে পরমাণু আছে। সো 2টা করে পরমাণু আছে, আবার কি এদের ইলেকট্রন সংখ্যা সমান আছে। দেখো নাইট্রোজেনের 7টা এখানে ইলেকট্রন আছে, আবার এখানে কার্বনের আছে 6টা, অক্সিজেনের আছে 8টা, টোটাল কত হলো, 14টাই হলো। কিন্তু এই জন্য এরা কি পরস্পরের আইসো স্টার। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে জিএসটি, তারপরে ভার্সিটি ইউনিটে। সো এই কোশ্চেন দাগানোগুলো তুমি অবশ্যই সলভ করবা এবং সাথে কনসেপ্টগুলো পড়বা। অ্যান্ড যেগুলো দাগানো নাই ওগুলো সলভ না করলেও হবে, কারণ ওগুলো তুমি পারবা সলভ করতে। দাগানোগুলো একটু হার্ড, তাছাড়া কিন্তু এখানে হার্ড বলতে আর কিছু নেই। তারপরে আসো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় এল। সো এখানে কি নির্দেশ করে, এন হচ্ছে তোমার শক্তি স্তরের আকার নির্দেশ করে, এল হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি, এম হচ্ছে অরবিটাল সংখ্যা এবং বিন্যাস, এবং এস হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখানে ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক নির্ণয় করা হয়। ঠিক আছে, সো তোমাকে গাণিতিক ইকুয়েশনগুলো জানতে হবে। এমভিআর ইকুয়াল টু এনএইচ ডিভিশন 2 পাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এমভিআর ইকুয়াল টু, এখানে জাস্ট এন এর জায়গায় কি হবে, এইচ এ থাকবে, যেখানে এইচ আছে উপরে এখানেও এইচ আছে, জাস্ট এখানে এন এর জায়গায় কি হবে, রুট ওভার এল ইন্টু এল প্লাস 1, তাছাড়া নিচে 2 পাই। এটা কিসের জন্য, সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য। তারপর এখানে আরেকটা জিনিস লাগবে, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এম এর মান প্লাস এল সহ 0, প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত হয়। অর্থাৎ এম এর মানটা ডিপেন্ড করে কিসের উপর, এল এর উপর। ঠিক আছে, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত হবে। আবার যে কোনো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা হবে কি 2l প্লাস 1, বাট অরবিটালের যদি ইলেকট্রন সংখ্যা গুণ করো তাহলে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে তখন কি হবে, 2 ইন্টু 12 প্লাস 1, এই যে এইটা। আবার যদি আমরা হিসাব করি এন এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা কত, এন এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা হবে এন স্কোয়ার। যেমন এন এর মান যদি 3 হয় তাহলে অরবিটাল সংখ্যা হবে কত, 9। ঠিক আছে, তারপর হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক হবে 2টা, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তো এখন আমরা এই বিষয়টা একটু এক্সপ্লেইন করে দেখব। হ্যাঁ, এল এর ভ্যালুটা আসলে কত হতে পারে। দেখো যদি আমরা একটু দেখি, এল এর ভ্যালু হয় সাধারণত 0 থেকে n-1 পর্যন্ত। n মাইনাস কত, 1। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, n-1 পর্যন্ত। সো যদি আমরা n এর ভ্যালু 4 ধরি, তাহলে l এর ভ্যালু কত হবে, 4 এর জন্য l এর ভ্যালু হবে 0 হবে একটা, তারপরে কি বলছে n-1 না, n-1 তাহলে কত হয়, দেখো n এর ভ্যালু যদি 4 হয়, 4টা এখানে বসাও তাহলে কত আসে, 4 - 1 তাহলে কত আসে, 3 আসে।
3 হতে পারে, তারপর n এর ভ্যালু কত হতে পারে 2ও হতে পারে। এখানে বলছে 0 থেকে, কিন্তু 0 থেকে কি 1ও হতে পারে। 0 থেকে এই যে দেখো প্রথমে 0 হবে, তারপরে হবে 1, তারপর হচ্ছে 2, তারপর কি 3, বুঝছো? সো এটা হচ্ছে কিন্তু আমাদের লজিক, 0 থেকে n-1 পর্যন্ত অল টাইম মনে রাখতে হবে n এর ভ্যালু যত হবে l এর ভ্যালু তার 1 কম হবে, এবং 1 কম হয়ে 0 পর্যন্ত হবে আর কি। তো তারপরে এখানে দেখো, তারপরে এখানে বলছে এখানে যদি আমরা এই সম্পর্কগুলো দেখি, n এর ভ্যালু যদি 3 হয় l এর ভ্যালু কি 3 হবে? না, 3 হবে না, l এর ভ্যালু অ্যাটলিস্ট 2 হবে। অ্যান্ড যদি l এর ভ্যালু 2 হয়, আবার m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালু আবার হবে প্লাস মাইনাস l, অর্থাৎ l এর ভ্যালু যত হবে m এর ভ্যালু তত হবে, এবং 0 কাউন্ট করতে হবে। অর্থাৎ m এর ভ্যালুটা আবার কিসের উপর ডিপেন্ড করে? m এর ভ্যালুটা কিন্তু ডিপেন্ড করে l এর ভ্যালুর উপর। ঠিক আছে, আমরা যদি m এর ভ্যালুটা দেখি, সেমভাবে m এর ভ্যালুটা আমরা এভাবে লিখতে পারি। m এর ভ্যালু কি হয়? m এর ভ্যালু হয় প্লাস মাইনাস এল ও 0 সহ, বা আমরা বলতে পারি 0 সহ প্লাস মাইনাস এল, 0 সহ কি প্লাস মাইনাস এল। ঠিক আছে, অর্থাৎ যদি এল এর ভ্যালু তুমি বের করো 2, তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস 2 এবং 0 সহ। তাহলে কি 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 আসে এখানে দেখো তো, এখানে কিন্তু আসতেছে যে প্লাস 2 আসবে, তারপরে হচ্ছে প্লাস 1 আসবে, তারপরে হচ্ছে 0 আসবে, তারপরে হচ্ছে -1 আসবে, তারপরে হচ্ছে -2 আসবে। এগুলো কিন্তু সব কিসের ভ্যালু? m এর ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাস এতগুলো হতে পারে যদি l এর ভ্যালু কি হয়। আর আমরা জানি l এর ভ্যালু 2 হলে সেটাকে আমরা কি বলি? d বলি। এটা কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। s হলে l এর ভ্যালু হয় কত? s হলে l এর ভ্যালু হয় 0, p হলে l এর ভ্যালু হয় 1, তারপরে হচ্ছে d হলে l এর ভ্যালু হবে 2, আর f হলে l এর ভ্যালু হবে কত? 3। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, এগুলো যারা পারবে না তারা কিন্তু এই ধরনের এমসিকিউ সমাধান করতে পারবে না। সো এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখো, এখানে বলছে এম এর ভ্যালু 2। হ্যাঁ, এম এর ভ্যালু কিন্তু 2 হতে পারে, যদি এল এর ভ্যালু 3 হয় তাহলে এম এর ভ্যালু 2 হওয়া সম্ভব, বাট এখানে তো এইটাই মিস্টেক। এন এর ভ্যালু 3 হলে তো এল এর ভ্যালু 3 হবে না, সো এটা কি রং। তারপরেরটাতে আসো, পরেরটা বলছে এন এর ভ্যালু 4, এল এর ভ্যালু 3। হ্যাঁ, হতে পারে। তারপরে এম এর ভ্যালু কিন্তু 4 কখনো হবে না, কারণ কি এম এর ভ্যালুটা এল এর উপর ডিপেন্ড করে, এই জন্য এটাও ক্রস। তারপরে দেখো এন এর ভ্যালু 0 হলে এল এর ভ্যালু 3 কখনোই সম্ভব না। ঠিক আছে, তারপরে অবশ্যই এন এর থেকে 1 কম হবে, এটাও হতে পারবে না, এটাও হবে না। দেখো কেন, এখানে এল এর ভ্যালু 3, আবার এল এর ভ্যালু 3 হবে না, এল এর ভ্যালু অল টাইম কি হবে? এন থেকে 1 কম হবে, সো এটাও কিন্তু সঠিক নয়। তারপরে এস এর ভ্যালুগুলো অল টাইম কি হবে? প্লাস হাফ এবং মাইনাস হাফ হবে। দেখো এখানে এস এর ভ্যালু কিন্তু শুধু প্লাস হাফ দেওয়া আছে, +1 দেওয়া আছে। তারপরে যদি আমরা এটা হিসাব করি, আয়রনের 24তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা হিসাব করো। সো যদি এটা পরীক্ষা আসে তাহলে কীভাবে হিসাব করবো? দেখো আয়রনের 24তম ইলেকট্রন কীভাবে হিসাব করবো? আগে আর্গন আট করবো। আর্গন হচ্ছে 18 ইলেকট্রন এখানে শেষ হয়েছে, 18-র পর কত লাগবে? আরও 8 ইলেকট্রন। সো 8 ইলেকট্রন আগে 4s-এ প্রবেশ করবে 2টা, তারপরে কি 3d-তে 6। তাহলে কিন্তু এটা আয়রনের ইলেকট্রন বিন্যাস হবে। সো এই আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে যদি তোমাকে 24তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা হিসাব করতে বলে, তাহলে কীভাবে হিসাব করবা? তাহলে তোমাকে হিসাব করতে এভাবে হিসাব করতে হবে এভাবে। দেখো এখানে আর্গনের কত? আর্গনের ভ্যালু হচ্ছে 18, 18 আর 2 কত হয়? 18 আর 2 হচ্ছে 20, আমাদের 24-এ যেতে হবে। এখানে যেহেতু আয়রনের 24তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা হিসাব করতে বলছে, এই জন্য আমরা আর্গন পর্যন্ত 8 করব এবং 2টা ইলেকট্রন এখানে দেবো, এসে দেবো, তাহলে 20টা হইল না? আর 24তম ইলেকট্রন কোথায় আছে? এই 3ডির মধ্যে আছে। তো 3ডির মধ্যে যদি 24তম ইলেকট্রন থাকে, তাহলে যদি আমরা একটু 8 করি, এরকম হবে। তো 24তম ইলেকট্রনটা যেহেতু ডিতে প্রবেশ করবে, তো আমরা 3ডিটা আগে 8 করব। সো 3d 6 হয়। সো এখানে যেহেতু 24তম ইলেকট্রন এর মধ্যে আছে, সো এটাকে যদি আমরা ডিটেলস 8 করি, তাহলে এরকম আসে 1 2 3 4 5। দেখো এখানে 6 আছে না? সো 6কে আমরা যেহেতু অলরেডি কিন্তু 20টা ইলেকট্রন লিখে ফেলছি, তাই না? আর্গন আর একটা কি লিখছি? 4s 2 লিখছি। এখানে কিন্তু আমাদের 20টা ইলেকট্রন গেছে। হ্যাঁ, আর যেহেতু 26টা ইলেকট্রন আছে এখানে, সো এখানে একটা ইলেকট্রন দেবো প্রথমে ফার্স্টে, তারপর এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা। দেখো কত হয়েছে? 21 22 23 24। সো 24তম ইলেকট্রন হচ্ছে এইটা কিন্তু। সো এটা যদি 24তম ইলেকট্রন হয়, তাহলে এটার
এম এর ভ্যালু এবং এস এর ভ্যালু আমাদের বের করতে হবে এখন। আমরা তো অলরেডি কিন্তু এন এর ভ্যালু বের করছি। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু দেখো 3, হ্যাঁ, এন এর ভ্যালু 3 লিখো। তারপরে হচ্ছে কি এল এর ভ্যালু, এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু যেহেতু এটা ডি অরবিটাল এজন্য এল এর ভ্যালু হবে 2। তারপরে হচ্ছে এন এল এম, এম এর ভ্যালু কত হবে? দেখো এম এর ভ্যালু হবে +-2 থেকে, এই যে এল এর ভ্যালু যেহেতু 2 এই জন্য এম এর ভ্যালু হবে +-2 থেকে 0, মানে 0 সহ +-2। এটাকে যদি তুমি -2 বলো, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1, এটা কি +2। সো আলটিমেটলি যেহেতু এখানে আছে ইলেকট্রনটা এই জন্য এটার মান কত হবে? +1। এম এর ভ্যালু কত হবে তাহলে? +1 হবে, বুঝতে পারছো? অ্যান্ড এস এর ভ্যালু এখন কি হবে? এস এর ভ্যালু হবে, দেখো যেহেতু প্রথমে একমুখে প্রবেশ করতেছে, যদি 26তম ইলেকট্রন আমরা বের করতাম তাহলে কিন্তু এখানে আরেকটা ইলেকট্রন দেওয়া লাগতো, তখন কিন্তু আমরা -হাফ লিখতাম, যেহেতু সবগুলো উপরে 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 এই জন্য কি এগুলো সব প্লাস হাফ, ঠিক আছে? এই জন্য এখানে কি দিতে হবে ভাইয়া? এখানে দিতে হবে +হাফ। তোমাকে যদি বলতো যে 26তম ইলেকট্রনটার প্রকৃতিগুলো নির্ণয় করো, তাহলে কিন্তু 26তম ইলেকট্রন হয়তো এইটা, হ্যাঁ, তখন কিন্তু আবার এন এর ভ্যালু ঠিক থাকতো, এল এর ভ্যালু ঠিক থাকতো, এম এর ভ্যালু হয়ে যেত -2 আর এস এর ভ্যালু হয়ে যেত -হাফ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউগুলো। আমি যে এমসিকিউটা তোমাদের সমাধান করাইলাম না, ওই রিলেটেড এখানে হাজার হাজার এমসিকিউ আছে। সো এতগুলো তোমার সলভ করার দরকারও নাই আর সময়ও নাই কিন্তু সলভ করার। এই জন্য তুমি কোনগুলো সলভ করবা? শুধু এই যে দাগানোগুলো সলভ করবা। এই দাগানোগুলো যদি সলভ করতে পারো, তুমি জিএসটিতে একদম টপ মেরিট করবা, আমি গ্যারান্টি দেবো। কারণ আমি এভাবেই পড়ছি অ্যান্ড এভাবে পড়েই আমি টপ মেরিট করছি। আমার মেরিট আরও কিন্তু ভালো হতো, টপ 10-এর মধ্যে থাকতাম। কেন থাকি নাই জানো? কারণ আমি শেষের সময় যেহেতু ঢাবিতে চান্স পাইছিলাম এজন্য শেষের দিকে আর পড়ি নাই বেশি, তবুও কিন্তু 38তম হয়েছি। সো এগুলো কিন্তু কখনো বাদ দেওয়া যাবে না, যেগুলো দাগানো এগুলো তুমি বাদ দিতে পারো। তুমি যদি এই দাগানোটা সলভ করতে পারো, এই রিলেটেড বাকিগুলো এমনিতে সলভ করতে পারবা। এটাই হচ্ছে টেকনিক পড়ালেখা করার। সো তারপরে আমরা নেক্সট যদি টপিক এসে যাই, কনসেপ্ট 5। সো এখানে আসছে অরবিট ও অরবিটাল সম্পর্কিত তথ্যাবলী। সো দেখো এন এর ভ্যালু যেহেতু 0, যখন 0 হয় তখন আমরা এস জানি, 1 হলে পি, সেমভাবে 3 হলে এফ। সো এগুলোর নামগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? দেখো এস এর নাম হচ্ছে গোলাকার, এটা হচ্ছে ফুটবলের মতো। পি এর নাম হচ্ছে ডাম্বেল আকৃতির, ডি এর নাম হচ্ছে ডাবল ডাম্বেল, অ্যান্ড এফ হচ্ছে অত্যন্ত জটিল বা ফান্ডামেন্টাল। দেখো এটা হচ্ছে মনে করো এফ, এই যে শেষেরটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, ঠিক আছে? তারপরে দেখো 1s 2p 3d 4f সম্ভব, কিন্তু 1p 2d 3f সম্ভব নয়। কেন? কারণ ওই যে আমরা শিখছিলাম ইলেকট্রন কনফিগারেশনে এরকম একটা টেকনিক শেখার কথা, হয়তো তুমি নাও শিখতে পারো। সো আমরা কিন্তু মেনলি এটা এভাবে মনে রাখি, মানে এটাকে আউটবাউ পদ্ধতি বলা হয়। এস এস ডাবল এস, প্রথমে কি সবগুলো ডাবল করে হবে, এস এস, তারপরে কি পি এস, আবার কি পি এস। দেখো এস কয়বার হয়েছে? ডাবল হয়েছে না? আবার পিএসও কী হবে? ডাবল হবে। দেখো পিএসও ডাবল হয়েছে, এস এস পিএস পিএস, তারপরে হচ্ছে ডিপিএস ডিপিএস ডি পি এস ডি পি এস। দেখো ডিপিএসও ডাবল হয়েছে, সবগুলো ডাবল করে মনে রাখবা। আর একটা হচ্ছে এফ ডিপিএস, এফ ডি পি এস, এফ ডি পি এস। দেখো সবগুলো কি ডাবল করে, সো ইজিলি মনে রাখা যাবে কিন্তু। আর কেউ কেউ ছন্দ দিয়ে মনে রাখে, শোনো শোনো প্রিয় শোনো, ডিপিএস ডিপিএস হলো, এফডিপিএস বলো, এফডিপিএস বলো, বাট এটা থেকে আমার মনে হয় এভাবেই মনে রাখা সহজ। দেখো প্রথমে আমরা কি এস ডাবল করবো, এস কয়বার করবো? ডাবল করবো। এস অরবিটালের পর কি অরবিটাল আসে? পি অরবিটাল আসে, এজন্য পিএস ডাবল করবো, ঠিক আছে? আর পি এর পর কি আসে? ডি অরবিটাল আসে, এজন্য ডিপিএসটাকে কি করবো? ডাবল করবো। তারপরে ডি অরবিটালের পর কি আসে? এফ অরবিটাল আসে, এজন্য এফ ডিপিএসটাকে কি করবো? ডাবল করবো, ঠিক আছে? এভাবে যদি তুমি পড়তে পারো, ইজিলি ইলেকট্রন কনফিগারেশনগুলো মনে রাখতে পারবা। এখন এটা তো আমরা কেবল সাজিয়ে লিখলাম, সো এখন কিন্তু 1 2 লিখতে হবে। এই যে এন এর ভ্যালু হচ্ছে এখানে 1, তারপরে 1-এর পর দিতে হবে কি আরেকটা এস যেহেতু আসছে এই জন্য 2, এখানে দিতে হবে 3, এখানে দিতে হবে 4, এখানে দিতে হবে 5, এভাবে চলতে থাকবে। এখানে 6, এখানে দিতে হবে 7, তারপরে এখানে দিতে হবে কত? 8, ঠিক আছে? তারপরে যেহেতু এস এর কাজ শেষ, এখন কি আসছো? পি আসছো। পি কত নম্বর অরবিটাল? এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অরবিটাল। পি হচ্ছে কত নম্বর অরবিটাল? দ্বিতীয় নম্বর অরবিটাল, এই জন্য এখানে 2 দিয়ে স্টার্ট করবা, ঠিক আছে? 2, আবার এখানে হবে কি 3, এখানে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 6, এখানে হবে 7। সেমভাবে ডিতে আসলে কি হবে? 3 দ্বারা স্টার্ট হবে, ঠিক আছে? 3 4 এভাবে। আর এফতে আসলে কি হবে? 4 দ্বারা স্টার্ট হবে, 4 5। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে কিন্তু
আউটবাউ পদ্ধতিতে ইলেকট্রন প্রবেশ করার একটা ক্রম বিন্যাস। সো এইখানে সবচেয়ে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কেন? কারণ এখানে শক্তি কম, সবচেয়ে শক্তি বেশি এইখানে, তারপরে হচ্ছে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে। সো এতগুলো কিন্তু আমাদের লাগে না, আমাদের মেনলি এখান থেকে পড়লেই হয়। সো এইটা 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 এটা মানে এরকম হবে, ঠিক আছে? তুমি নিজেও হিসাব করতে পারবা। দেখো এখানে এন এর ভ্যালু 3, এখানে পি এর ভ্যালু 1, তাহলে 3 আর 1 কত হয়? এন প্লাস এল এর ভ্যালু অনুসারে 3 আর 1 হচ্ছে 4, আর এখানে দেখো কত আছে? 3s আছে, 3 প্লাস 0, এস এর ভ্যালু যেহেতু 0, এস এর জন্য এল এর ভ্যালু কত? 0 না, এই জন্য এখানে কত আসতেছে? 3 আসতেছে। সো 3 বড় নাকি 4 বড়? অবভিয়াসলি 4 বড়, এই জন্য 4 এর শক্তি বেশি, এই জন্য 4 ইলেকট্রন পরে প্রবেশ করতেছে। সো যেখানে শক্তি বেশি সেখানে ইলেকট্রন কী করবে? পরে প্রবেশ করবে। এভাবেই কিন্তু মেইনলি আউটবাউ পদ্ধতির ক্রমবিন্যাস লেখা হয়। সো তখন কিন্তু তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা সম্ভব এবং কোনটা অসম্ভব। তারপরে দেখো এস অরবিটালের আকৃতি গোলাকার, এটা হচ্ছে বর্তুলাকারও বলা হয়। তারপরে পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেলাকার। দেখো এটা কিন্তু গোলাকার ছিল, আর এটা কি? ডাম্বেলাকার, মানে গোলাকার না। কিন্তু পি অরবিটালের তিনটা আছে, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। সো এই অরবিটালগুলো যদি এক্স এর সাথে থাকে, ডাম্বেলাকার আকৃতিটা যদি এক্স এর সাথে থাকে তাহলে এটা হবে পি এক্স। আর এখানে যে প্রথমের ভ্যালুটা হচ্ছে -1, তারপর একটা হচ্ছে 0, তারপর একটা হচ্ছে +1। পিএক্স এর জন্য পিএক্স এর জন্য এম এর ভ্যালু 0, পি ওয়াই এর জন্য এম এর ভ্যালু 1 এবং পি জেড এর ভ্যালু কি? পি জেড এর ভ্যালু হচ্ছে -1। ডি এর আকৃতি, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতির হয়। ডি অরবিটাল কেমন হয়? ডি অরবিটাল কিন্তু ডাবল ডাম্বেল আকৃতির হয়। দেখো এখানে কিন্তু দুইটা ডাম্বেল, এটাকে বলা হচ্ছে ডি এক্স ওয়াই, এটাকে ডি ওয়াই জেড, এটাকে ডি জেড এক্স, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেন? কারণ এখানে দেখো ডি এক্স এর সাথে আছে এবং ওয়াই এর সাথে আছে, আর এটা কি? জেড অক্ষ বরাবর আছে, এই জন্য এটা কি? এটা হচ্ছে জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আর এখানে দেখো এটা কিন্তু এক্স ওয়াই এর সাথে আছে, হ্যাঁ, এই জন্য এটা এক্স ওয়াই। তারপরে এই বিষয়টা একটু মনে রাখলে ভালো হয়, নোডাল প্লেন। দেখো নোডাল প্লেন কি? অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়া সম্ভব, অরবিটালের যে তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য তাকে নোডাল তল বলা হয়, ঠিক আছে? সো ইলেকট্রনের নোডাল তল শূন্য হলে তাকে এই যেভাবে আমরা লিখি সাই স্কোয়ার ইকুয়াল টু 0, মানে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। একটি অরবিটালের নোডাল তলের সংখ্যা এল, যে কোনো শক্তি স্তরের যে কোনো অরবিটালের নোডাল সংখ্যা হবে এই ফর্মুলা অনুসারে n-l-1। তুমি যদি যে কোনো শক্তি স্তরে যে কোনো অরবিটালের নোডের সংখ্যা বের করতে চাও, যে কোনো শক্তি স্তরে যে কোনো অরবিটালের নোডের সংখ্যা কীভাবে বের করবা? ফর্মুলা হচ্ছে n-l-1। যদি তুমি তৃতীয় শক্তি স্তরের নোডের সংখ্যা বের করতে চাও তাহলে কি হবে? তৃতীয় শক্তি স্তরের জন্য n এর ভ্যালু 3, এবং যদি ডি এর জন্য বের করতে চাও 3d এর জন্য, তাহলে ডি এর মান দিতে হবে 2, তাহলে 3 - 2, 2 থেকে আবার যদি 1 বিয়োগ করো তাহলে কত হয়? 3 - 2 তাহলে কত হলো? 1, আবার 1 - 1 0, তাহলে কিন্তু 0 আসে। এই জন্য 3dতে কি? নোডের সংখ্যা 0। যে কোনো অরবিটের লোভ সংখ্যা কত হবে? যে কোনো অরবিটালের লোভ সংখ্যা হচ্ছে 2n। লোভ সংখ্যা বের করলে তোমাকে 2 এর ওপর নোডাল তল দিতে হবে। দেখো এখানে এস অরবিটাল এর জন্য নোডাল প্লেন কত? 0। আবার লোভ কত হবে? তাহলে 2 এর ওপর 0 দিতে হবে, 1। তারপরে দেখো পিএক্স এর জন্য কত? পিএক্স এর জন্য নোডাল প্লেন হচ্ছে 0, আর লোভ কত হবে? 2 এর ওপর 0, 1। আবার পিওয়াই এর জন্য নোডাল প্লেন 1, 2 এর ওপর 1 দিলে আসতেছে 2। পি জেড এর ক্ষেত্রে নোডাল প্লেন হচ্ছে 1 এবং লোভ হবে 2 এর ওপর 1, তাহলে 2। এফ এর জন্য নোডাল প্লেন কত? 3, তাহলে লোভ সংখ্যা হবে কত? 2 এর ওপর 3, তাহলে কত আসে? 8 আসে। এইভাবে কিন্তু হিসাব করা হয়। এখন আসো অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিট কি? অরবিট হচ্ছে কক্ষপথগুলো, যেগুলোকে আমরা KL-MN দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, এগুলো হচ্ছে অরবিট। আর অরবিটাল কি? অরবিটাল হচ্ছে অরবিটের মধ্যে যেগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, প্রায় 90 থেকে 95%, সেগুলোকে বলবো আমরা অরবিটাল, হ্যাঁ। সো এই অরবিটালগুলো কোনগুলো? অরবিটাল হচ্ছে SP-D-F-G-H, এগুলো হচ্ছে অরবিটাল। আর অরবিট কোনগুলো? অরবিট হচ্ছে KL-MN-O, এগুলো হচ্ছে অরবিট। এই অরবিটের ভিতরে কিন্তু অরবিটালগুলো আছে, তাহলে একদম মারাত্মক প্রিপারেশন হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাসও কয়েকটি নীতি। সো
ইলেকট্রন বিন্যাসের কয়েকটি নীতি আছে। আউবাউ নীতি আমরা অলরেডি শিখেছি। তারপর হচ্ছে পলিরবর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি। পলিরবর্জন নীতি কি বলে? পলিরবর্জন নীতি হচ্ছে একটি পরমাণুর মধ্যে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কী হবে না, সেম হবে না। আমরা একটু আগেই কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যা পড়ে আসলাম। সো একটা পরমাণুর মধ্যে যদি তুমি পরপর দুইটা ইলেকট্রনের এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো, তাহলে দেখবা যে 3টা মিলতেছে, একটা মিলতেছে না। অর্থাৎ শেষেরটা এর ভ্যালুটা একটার প্লাস আসবে আর একটার কি মাইনাস আসবে, কারণ একটা উপর দিয়ে প্রবেশ করে ঘড়ির কাঁটার দিকে, আর একটা নিচ দিয়ে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে। সো এই কারণে কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। এখানে ম্যাজিক ট্রিক্স হচ্ছে *124#। যদি মনে না থাকে এইভাবে মনে রাখতে পারো, *124#। 1 মানে হচ্ছে একটি পরমাণুর, 2 মানে হচ্ছে দুটি ইলেকট্রনের, তারপর হচ্ছে দুটি ইলেকট্রনের, 4 মানে হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান। কি হবে না? সমান হবে না। হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এবং ওই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন হবে একমুখী, মানে আগে সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করবে, মানে বিজোড় অবস্থায় প্রবেশ করবে একসঙ্গে, কিন্তু জোর মানে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে একসঙ্গে প্রবেশ করবে না, শুধু আগে ঘড়ির কাঁটার দিকেই প্রবেশ করবে, এইভাবে আর কি। তারপর এগুলো আছে তোমার চ্যাপ্টার পর্যাবৃত্ত ধর্মের পড়াশোনা, এগুলো এখানে না পড়লেও হবে। এই যে আহ্বাও নীতি এখানে ডিটেলস বলতেছে, আমি কিন্তু অলরেডি এগুলো এক্সপ্লেন করছি। আহ্বাও নীতি দেখো, এই যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4s 4p এটা কীভাবে আসছে? ওই যে ওইভাবে আসছে কিন্তু, ss ps ps dps dps fdps fdps। এই পদ্ধতিটাকে বলা হয় বিল্ডিং আপ। এখানে সবচেয়ে বেশি শক্তি কার? এই যে 7s এর, সবচেয়ে কম 1s এর। যদি n+l এর মান কি হয়? সমান হয়, তাহলে কি হবে? যার n এর মান কম হবে সেখানে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে। এরকম কিন্তু এক্সাম্পল আছে। এই যে দেখো এখানে আয়রনের ইলেকট্রন কনফিগারেশন করছে, আমরা কিন্তু এভাবেই করছি, ঠিক আছে? প্রথমে আর্গনের মতো সবগুলো প্রবেশ করবে, প্রবেশ করার পর এই যে 4sটা এখানে দিছে, দেওয়ার পর কি 3dতে আসবে। আগে কিন্তু 4s প্রবেশ করবে, তারপর 3d প্রবেশ করবে। তো 4s দুইটা প্রবেশ করার পর এই যে 3d এখানে একটা প্রবেশ করছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 25তম ইলেকট্রন প্রবেশ করছে, আর 26তম ইলেকট্রনটা আবার এই যে এখানে প্রবেশ করছে, ঠিক আছে? সো এগুলো তোমরা ইজিলি সবগুলোই সলভ করতে পারবা। আমি একদম পরের কনসেপ্টে যাই। যে এগুলো আর সলভ করাইলাম না, এগুলো তোমরা পারবা। এখানে দেখো তবু এইটা ক্রোমিয়াম 3+ আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বসে। ক্রোমিয়াম কত প্লাস? 3+। আগে তোমাকে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস শিখতে হবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা? একটু আমি যদি আর্ট করি, দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে Cr, ক্রোমিয়াম হচ্ছে 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন এবং 3d 4s, 3d 5 হবে এবং 4s কি হবে? 1 হবে, কারণ অরবিটালগুলো সাধারণত হাফ ফুল অবস্থায় থাকলে বেশি সুস্থিত হয়। এই যে 3dতে কিন্তু হাফ আছে, এই জন্য কি এটা বেশি সুস্থিত, এই জন্য এটা হবে ক্রোমিয়ামের এক্স্যাক্ট। কিন্তু তোমাকে কিন্তু ক্রোমিয়াম 3+ আয়নের ইলেকট্রন কনফিগারেশন বের করতে বলছে। তাহলে 3+ এর ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করবা? সেমভাবে এখানে 3d দিবা, এখানে 4s থেকে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এখানে যেহেতু 3টা ইলেকট্রন বাদ গেছে, এখান থেকে একটা গেছে, আর 2টা কোথা থেকে যাবে? এখান থেকে যাবে। এখান থেকে 2টা গেলে কত হবে? 3। সো এটা হবে কি ক্রোমিয়ামের এক্স্যাক্ট ইলেকট্রন কনফিগারেশন, 3d 3 4s 0। সো দেখো এটাই কিন্তু আছে, এই যে 3d 3 4s 0। সে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 3d। আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি? এই যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কিন্তু 3d, ঠিক আছে? এভাবে তুমি লিখতে পারো যে 3d 1 xy, তারপর হচ্ছে 3d yz আর একটা 1, তারপর হচ্ছে 3d zx আর একটা 1। সো এখানে সবগুলো কি আছে? বিজোড় অবস্থায় আছে। এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়, এখানে একটা বিজোড়। তাহলে কয়টা অযুগ্ম আছে? অযুগ্ম মানে কিন্তু বিজোড়, হ্যাঁ? তাহলে একটা, দুইটা, তিনটা, এই জন্য এখানে 3টা অযুগ্ম ইলেকট্রন আছে। এই এমসিকিউটা কিন্তু একটু কি লজিক দিয়ে বুঝতে হবে। একটি মৌলের শেষ 3টি অরবিটালের ইলেকট্রনিক বিন্যাস এটা হলে মৌলের পারমাণবিক সংখ্যা কত? দেখো এখানে 4p-তে গেছে, 4d 4-এ গেছে, তারপরে 5s-এ গেছে। তার আগের ইলেকট্রনগুলো কিন্তু লিখে নেই। সো এগুলো যদি না লিখে তাহলে তুমি কীভাবে বের করবা?
আগে পুরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা। কীভাবে? যে এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস এইভাবে করে ফেলবা। তারপর সবগুলো সাজিয়ে লিখবা এইভাবে। তো সাজিয়ে লেখার পর সবগুলো ইলেকট্রন টোটাল করবা, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে 41 আসবে। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস লিখে 5s পর্যন্ত লিখে ফেলার পর একটু সাজাতে হবে। সাজানোর পর কি ইলেকট্রনগুলো টোটাল করলেই চলে আসবে তার পারমাণবিক সংখ্যা। তারপরে এখানে কি বলছে, নিকেল 28 এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল এর ভ্যালু 4 হয়। এখানে এল এর মান কত বলছে? এল এর মান বলছে 1। সো এই এমসিকিউটা সলভ করার জন্য কি করতে হবে? এই যে এখানে 3p এর জন্য, 3p এর জন্য কি হবে? এল এর মান 4 হবে না? দেখো n এর ভ্যালু যদি 3 হয়, এখানে 3 দেওয়া আছে, অ্যান্ড p এর ভ্যালু আমরা জানি 1 হয়, তাহলে 3 প্লাস 1 কত হয়? 4 হয়। সো এই জন্য অ্যান্সার কত হচ্ছে? 6 হবে। কেন? কারণ পিতে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকে? 6 ইলেকট্রন থাকে, এই জন্য অ্যান্সার কত হবে? 6 হবে। এই এমসিকিউটা কিন্তু একটু লজিক দিয়ে করতে হয়, ঠিক আছে? আবার বুঝো, এখানে বলছে নিকেল 28 এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n প্লাস এল এর মান 4 হয়। কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে বলছে, আর n প্লাস এল এর মান 4 হয়। আগে তাহলে n প্লাস এল এর মান 4 যেহেতু, তো 4 থেকে আমরা আগে অরবিটালটা বের করি। অরবিটালটা কি? অরবিটালটা হবে এরকম, অরবিট হবে 3 এবং অরবিটাল হবে পি। কেন? কারণ এই ভ্যালুটাতে 4 আসে, এন এর মান 3 এবং পি এর মান 1, তাহলে কি 4 আসে না? সো এটা যদি 4 হয়, সো এই 3pতে হাইয়েস্ট কতটা ইলেকট্রন থাকতে পারে? কারণ আমরা জানি পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, যেহেতু নিকেল এখানে 28, এই জন্য এখানে কতটা থাকবে? 6 থাকবে। সো আনসার হবে কত? 6। তারপরে আসো বর্ণালী মিতি। সো বর্ণালী মিতি সম্পর্কে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, মেডিকেলের জন্য একটু পড়তে হইতো, তবে এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন তড়িৎচুম্বকীয় বর্ণালীর গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি ও ব্যবহার নিচের ছকে দেখানো হলো। দেখো এখানে কিন্তু এটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, আর মেইনলি কোশ্চেন হয় কিন্তু কোনটা থেকে কোনটার শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিংবা ফ্রিকোয়েন্সি বেশি। তোমার কিন্তু এই ভ্যালুগুলো এক্স্যাক্ট মুখস্থ রাখতে হবে না, তোমার জাস্ট মনে রাখতে হবে কোনটা থেকে কোনটার শক্তি বেশি, বা কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বা কোনটার ফ্রিকোয়েন্সি বেশি, এটা। আর সাথে ব্যবহারগুলো একটু মনে রাখতে হবে। সো এটা কিন্তু আমরা ছন্দ দিয়ে মনে রাখি। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে এই যে, মহাজগতের গামারঞ্জনকে অতিবেগুনি দৃশ্য অবলোহিত করেছে মাইক্রোওয়েভ, রেডিও, টেলিভিশন। সো এইখানে মহাজগতের মানে হচ্ছে মহাজাগতিক রশ্মি, গামা মনে হচ্ছে গামা রশ্মি, রঞ্জন মনে হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে রশ্মি, অতিবেগুনি মনে হচ্ছে অতিবেগুনি রশ্মি, দৃশ্য মনে হচ্ছে দৃশ্যমান রশ্মি, অবলোহিত করেছে মানে অবলোহিত রশ্মি, মাইক্রো মনে হচ্ছে মাইক্রোওয়েভ, আর রেডিও টেলিভিশনতে রেডিও টেলিভিশন রশ্মি। সো দেখো প্রথমে কি আছে? মহাজাগতিক রশ্মি। হ্যাঁ, সো মহাজাগতিক রশ্মির কিন্তু সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে, এবং যতই তুমি সামনের দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? বাড়বে। আর আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্কে কি? ব্যস্তানুপাতিক। দেখো এখানে ই ব্যস্তানুপাতিক 1 ল্যামডা। সো এখানে কি বোঝাচ্ছে? ল্যামডা যত বাড়বে শক্তি তত কমবে। আর শক্তির সাথে আবার কম্পাঙ্ক যেটা আছে, কম্পাঙ্কের সম্পর্ক কেমন? সমানুপাতিক। অর্থাৎ যদি শক্তি বাড়ে তাহলে কি কম্পাঙ্ক বাড়বে, ঠিক আছে? এজন্য এই দিক থেকে যতই তুমি এইদিকে যাওয়া ততই কিন্তু কি হচ্ছে? ততই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কিন্তু তার শক্তিও কমবে এবং ফ্রিকোয়েন্সিও কমবে। খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড সাথে তুমি গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোও জানবা, যেমন রেডিও ওয়েভ কিসের কাজে ব্যবহার করা হয়? বেতার তরঙ্গের সিগন্যাল, তারপরে হচ্ছে সমুদ্রের চলাচল, জাহাজের সিগন্যালে ব্যবহার করা হয়। অবলোহিত রশ্মি কোথায় কোথায় ব্যবহার করা হয়? যে ফিজিওথেরাপি, রিমোট কন্ট্রোল। এই যে রিমোট কন্ট্রোলে কিন্তু আইআর রশ্মিটা আছে, এটা আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে দেখতে পাই। তাছাড়া আরও আছে গ্লাসেও মনে হয় দেখা যায়, একটু ট্রাই করে দেখিও। তারপর হচ্ছে দৃশ্যমান অঞ্চল, ফালাক সংশ্লেষণ, বিশ্লেষণী, তারপর হচ্ছে রসায়নে, দর্শনের কাজে, বর্ণ নির্ধারণে। অতিবেগুনি রশ্মি কোথায় লাগে? এই যে জাল টাকা শনাক্তকরণে লাগে। তারপর হচ্ছে এক্স রে কোথায় লাগে? চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, কোনো কিছু হাড় ভাঙলে বা কিছু একটা নিখুঁত ছবি দেখার জন্য আমরা কিন্তু এক্স রে করি। সো তারপর এখানে যদি আসি, দৃশ্যমান আলোর একটু রেঞ্জটা মুখস্থ করতে হবে। সো তুমি এখানে 2টা রেঞ্জ আছে, হাজারি স্যারটাই করতে পারলে বেস্ট হবে। সো এখানেও কিন্তু কোশ্চেন আসে, বেনি আশাহ কলা সব থেকে
লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য লাল রঙের শক্তি কী হবে, কম হবে, যেহেতু তরঙ্গের সাথে এনার্জির ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্য কিন্তু এইখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য শক্তি কম। সো বেনি আশাহ কলা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। আর রেঞ্জগুলো কি 380 থেকে 450, 450 থেকে 475, 475 থেকে 495, তারপরে হচ্ছে 495 থেকে 570। একটু কষ্ট করে মনে রাখতে হবে এগুলা। আর এগুলো লাগবে না, এগুলো আমি খুব একটা পড়ি নাই, যদি তোমার মনে থাকে তাহলে পড়ো। তবে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তাদের তো মনে আছে মনে হয়, তারা অবশ্যই পড়িয়ে। তারপরে এখানে দেখো, ইউভি রশ্মির অন্যতম আরো একটি ব্যবহার হচ্ছে কীটপতঙ্গে। ইউভি রশ্মি কি করা হয়, কীটপতঙ্গ দমন করতে ব্যবহার করা হয়। কারণ কারণ কি, কীটপতঙ্গগুলো কিন্তু ইউভি রশ্মিতে আকৃষ্ট হয় এবং তারা কিন্তু এর প্রভাবে তাদেরকে মানে দমন করা যায় আর কি। সো তারপরে যে এই 3টা এমসিকিউ বারবার আসে পরীক্ষায়, এই 3টা এমসিকিউ একটু মনে রাখতে হবে। নিয়ার আয়ার, নিয়ার কি, নিয়ার হচ্ছে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন শোষিত অক্সিজেন নির্ণয়ে ব্যবহৃত হয়। মনে রাখার কৌশল কি, মনে রাখার কৌশল আমি যেভাবে মনে রাখছিলাম, আমাদের সবচেয়ে নিয়ারেস্ট অর্গান কোনটা, মস্তিষ্ক না, এই জন্য আমি নিয়ার আয়ার দিয়ে মনে রাখতাম। তারপরে মিডল আয়ার, মিডল আয়ার কোনটা, মিডল আয়ার হচ্ছে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। এটা কিভাবে মনে রাখছিলাম, এটা মনে রাখছিলাম সেকেন্ড পেপারে, আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারে, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগটা যেহেতু মিডল অধ্যায় একটা মানে মাঝামাঝি আছে, এই জন্য আমরা ওইটা মিডল আয়ার বলি। এটা জাস্ট মনে রাখার কৌশল, বাট তুমি যদি এমনিতে মুখস্থ রাখতে পারো তাহলে বেস্ট। তারপরে ফার আয়ার কোনটা, ফার আয়ার হচ্ছে তোমার বেদনা প্রশমনে ও স্নায়ু গঠন প্রক্রিয়ার উদ্দীপক হিসেবে ফিজিওথেরাপিতে ঘাড়ের মাংসপেশি শক্ত হাওয়া বা ফ্রোজেন শোল্ডারে এবং শীত রক্তকণিকা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আর এগুলো খুব একটা লাগে না। তারপরে যে শিখা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকবারই পরীক্ষায় আসে, এগুলো কিন্তু মনে রাখাও সহজ। এখন এখানে দেখো লিথিয়াম আছে, লিথিয়াম কি, ল দিয়ে লাল, ল দিয়ে লিথিয়াম, সো এটা কি কি বর্ণ দেবে, উজ্জ্বল লাল বর্ণ দেবে। তারপরে সোডিয়াম, সোডিয়াম স দিয়ে সোডিয়াম, স দিয়ে সোনালি, ঠিক আছে, এভাবেই কিন্তু মনে রাখা যায়। সোনালি হলুদ, সোডিয়াম কি দেবে, সোনালি হলুদ। তারপরে হচ্ছে বেগুনি, পটাশিয়াম কি, পটাশিয়াম হচ্ছে বেগুনি, এটা একটু মনে রাখতে হবে। এটা কি রং দেয়, বেগুনি রং দেয়। তারপর হচ্ছে রুবিডিয়াম, রুবিডিয়াম কি রং দেয়, রুবিডিয়াম আরবিতে তুমি রেড মনে রাখবা, লালচে বেগুনি। আগেরটা ছিল বেগুনি, পরেরটা কি, লালচে বেগুনি। বেগুনি কিন্তু সামনে আরবি আছে, এজন্য রেড বেগুনি, লালচে বেগুনি, ঠিক আছে। তারপর হচ্ছে সিজিয়াম, এটা মনে রাখার আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে এই যে এইটা, আমি এই ছন্দটা দিয়ে মনে রাখতাম। ছন্দটা কি, আপনি কি, সিএসই, আপনি মানে হচ্ছে আর্সেনিক, আ মানে হচ্ছে আপনি, আপনির আ মানে হচ্ছে আর্সেনিক, ও মানে হচ্ছে পিবি, আর পিবি মানে লেড, তারপরে হচ্ছে নি মানে হচ্ছে নীল। তাহলে আর্সেনিক এবং লেড কি রং দেবে, নীল রং দেবে। সাথে কি সিএসি, সিএসি মানে কি, সিএসি এর সিএসটা দিয়ে সিজিএম মনে রাখবা, সিএসির সিএস দ্বারা কি মনে রাখবা, সিজিএম, ঠিক আছে। আর কিতে হচ্ছে কপার, তাহলে 1 2 3 4 এই 4টা মৌল কি রং দেবে, নীল রং দেবে। খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স। আপনি কি সিএসিতে পড়েন, এটা দিয়েও তুমি মনে রাখতে পারো, আপনি কি সিএসিতে পড়েন। আ মানে হচ্ছে আর্সেনিক, প মানে হচ্ছে পিবি বা লেড, নিতে হচ্ছে নিকেল, নিতে হচ্ছে নীল, নিতে নিকেল বলো না ফির, নিতে কি, নিতে হচ্ছে নীল, কতে হচ্ছে কপার, এবং সিএসই এর সিএসতে হচ্ছে সিজিয়াম। এগুলো কি রং দেয়, এগুলো শিখা পরীক্ষায় নীল রং দেয়। দেখো এখানে সিজিয়াম, এটা কি নীল রং দেয়। তারপর হচ্ছে লেড, এটাও কি দেয়, নীল রং দেয়। কেমন নীল, সাদাটে নীল, নীল। তারপর হচ্ছে বেরিয়াম, এটা হচ্ছে কাঁচা আপেলের মতো নীল রং দেয়, এটা একটু মুখস্থ রাখতে পারো। তারপরে হচ্ছে স্ট্রেনসিয়াম, স্ট্রেনসিয়াম টকটাকে লাল দেয়। দেখো স্ট্রেনসিয়ামে কি আছে, আর আছে ভিতরে, স্ট্রেনসিয়াম আর আছে, এই জন্য রেড। তারপর হচ্ছে রেডিয়াম, লাল, এখানেও আর আছে, লাল। তারপরে দেখো কপার, কপার কিন্তু এখানে লেখা ছিল এই যে ছন্দটার মধ্যে, কপার কি দিবে, সবুজাব নীল, ঠিক আছে, নীল দিবে, বাট তার সামনে কি থাকবে, সবুজাব থাকবে। আর্সেনিকও কি নীল, এই যে আর্সেনিক কিন্তু এখানে ছন্দতে ছিল, আর্সেনিক নীল। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবগুলো কিন্তু আমরা ট্রিক্স দিয়ে শিখলাম, ঠিক আছে। একটা ট্রিক্স ছিল অক্ষর দিয়ে, আর একটা ট্রিক্স ছিল ছন্দ দিয়ে। ছন্দ ট্রিক্সটা কি, আপনি কি সিএসিতে পড়েন, ঠিক আছে। তারপর হচ্ছে শিখা পরীক্ষা বর্ণ দেয় না কারা, এটাও কিন্তু লাগবে। শিখা পরীক্ষা বর্ণ দেয় না কারা, 1 নম্বরে হচ্ছে বিম এলো, এটাও ছন্দ আছে। শিখা পরীক্ষায় বর্ণ দেয় না কারা, বিম এলোরা। বিম এলো কি, বিম মানে হচ্ছে তোমার
বেরিলিয়াম, তারপর হচ্ছে মতে হচ্ছে ম্যাগনেসিয়াম, এতে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর লতে হচ্ছে লৌহ। ঠিক আছে, বিম এলো। সো এই বিম এলো মৌলগুলো কি করে না, শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। আচ্ছা, তারপরে দেখো এখানে যৌগের বর্ণ। এখানে ক্রোমেট আয়ন আছে এবং ডাইক্রোমেট আয়ন আছে। এই যে এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন, আর এটা কি ক্রোমেট আয়ন। যার সাথে থাকবে তারাই বর্ণ কি হবে, কমলা হবে। দেখো K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, কমলা। এবং এটা হচ্ছে সোডিয়াম ক্রোমেট, এটাও কি কমলা। আর এখানে MnO4 যার সাথে থাকবে, ম্যাঙ্গানেট আয়ন যার সাথে থাকবে, তার বর্ণ হবে কি, গোলাপি। সো এটা কিন্তু জৈব যৌগতেও তুমি পড়ছিলা, ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাখ্যা, এলকিন যখন পড়ছিলা, এলকিন শনাক্তকরণ। সো এখানে কিন্তু ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো এখানে কি গোলাপি বর্ণ দেয়। ঠিক আছে, জাস্ট ম্যাঙ্গানেটেরটা গোলাপি, আর ওইটা হচ্ছে কমলা, মানে ক্রোমেট এবং ডাইক্রোমেট হচ্ছে কমলা। তারপরে দেখো এই জিনিসটা লাগবে, পারমাণবিক বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী। টেকনিক কি, টেকনিক হচ্ছে লাইলির বাবা পেলো বাস্কেট ফুল হাই। যারা টেকনিক দিয়ে মনে রাখতে চাও রাখতে পারো, বাট এটা এমনিতে মনে রাখে, আমার মনে হয় মনে রাখা যায়, আমি এমনিতে মনে রাখছিলাম। লাইমেন বা আমার প্যাস্টেন ব্রাকেট ফোন্ট হামফ্রিস। লাইমেন হচ্ছে ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি, বামার হচ্ছে দৃশ্যমান বা ভিজিবল, শুধু এটাই ভিজিবল, মানে এখানে রেঞ্জ হচ্ছে 380 থেকে 720 মনে হয়। তারপর হচ্ছে প্যাশন, এটা হচ্ছে তোমার নিয়ার ইনফ্রারেড, মানে নিকট অবলোহিত। তারপরেরটা হচ্ছে অবলোহিত, এবং পরেরগুলোতে হচ্ছে অতি অবলোহিত। ঠিক আছে, এই যে জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে থাকি, 230 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার। আচ্ছা, প্রতিপ্রভা বা ইনফ্লোরেসেন্স নীতির উপর ভিত্তি করেই জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার হয়। ইনফ্লোরেসেন্স, এখানে প্রতিপ্রভা সম্পর্কে আরও অনেকগুলো দিছে, বাট তোমাকে এটা একটু মনে রাখতে হবে। জলীয় মাধ্যমে বোরন, পলিল্যাকটাইড, তারপর হচ্ছে ন্যানোকণা, এরিথ্রোসিন, ডাইফিনাইল, হেক্সাটাইন, লুসিফার, ইয়েলো ইত্যাদি ফ্লোরোসেন্ট পদার্থ। তারপরে হচ্ছে এখানে শতপ্রভা কোনগুলা, তেজস্ক্রিয় পদার্থ, এগুলো খুব একটা আসে না। এই যে এটা একটু পড়বা, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমাদের ম্যাথে যেতে হবে। এই যে এগুলো কিন্তু অলরেডি আমরা সবগুলো সলভ করে ফেলছি। ঠিক আছে, এগুলো তুমি সলভ করতে পারবা, সবগুলো সলভ করতে পারবা। শুধু এই যে যেগুলো দাগানো আছে এগুলো একটু মানে সলভ করতে হার্ড লাগবে। তাছাড়া দাগানো ছাড়া যেগুলো আছে এগুলো এমনিতে তুমি সলভ করতে পারবা। এই জন্য কিন্তু আমি দাগানোগুলো তোমাদেরকে বারবার করতে বলতেছি। শুধু দাগানোগুলোই পড়লে হবে না, দাগানোর সাথে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অনেক এমসিকিউ আছে, এগুলো তোমরা আগে যদি সলভ করে না থাকো তাহলে শুধু কনসেপ্ট পড়ো এবং দাগানোগুলো পড়ো, তারপর ডিরেক্ট পরীক্ষা দিতে যাও, মানে পরীক্ষা পড়তে যাও, অনলাইনে পরীক্ষা দাও বারবার, তাহলে কিন্তু ভুলটা তুমি বুঝতে পারবো আসলে কোন জায়গায় ভুল আসছে। তারপরে আসো দ্রাব্যতা। দ্রাব্যতা কি, দ্রাব্যতা হচ্ছে 100 গ্রাম দ্রব্যের মধ্যে মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত আছে, সেটাই কি দ্রাব্যতা। সো দ্রাব্যতার ফর্মুলা হচ্ছে, উপরে হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর, আর নিচে হচ্ছে লিটারের সম্পৃক্ত দ্রবণের আয়তন। ঠিক আছে, এভাবে করা যায়। অ্যান্ড এখান থেকে আমরা সূত্র যদি লিখি তাহলে হবে এস ইকুয়ালস টু, উপরে দ্রব্য নিচে হবে দ্রাবক ইন্টু 100। সো ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু এরকম, এই যে এখানে হবে এস ইকুয়ালস টু কি হবে, উপরে দ্রব্যকে আমরা কি লিখি, এম লিখি, আর নিচে হবে দ্রাবককে কি লিখি, দ্রাবককে আমরা লিখি দ্রবণ মাইনাস দ্রব্য। ঠিক আছে, গুণন কি হবে, 100 হবে। সো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে এই যে তাপমাত্রার প্রভাব, এটা খুবই ইম্পর্টেন্ট। দ্রাব্যতা কিন্তু বিভিন্ন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়। একটা হচ্ছে দ্রব্যের প্রকৃতি, তারপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, আর একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব, আর একটা হচ্ছে চাপের প্রভাব। সো তাপমাত্রার প্রভাবটা কিন্তু বেশি পরীক্ষায় আসে। লাসাতিলিয়ের নীতি অনুসারে দ্রাবক তাপহারী হলে, যদি দ্রাবক কি হয়, তাপহারী হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রব্যের দ্রাব্যতা কি পায়, বৃদ্ধি পায়। যদি তাপহারী থাকে এবং তাপমাত্রা যদি বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমলে দ্রাব্যতা হ্রাস পাবে। মনে রাখার কৌশল কি, এগুলো তোমার
মানে পরীক্ষা আসবে এই উদাহরণগুলো। মনে রাখার কৌশল হচ্ছে নাইট্রেট দেখবা, যেগুলোতে দেখবা যে নাইট্রেট আছে সেগুলোতে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো সেগুলোতে কি হবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। শুধু একটা বাদে, সবগুলো নাইট্রেট শুধু একটা বাদে, ক্যালসিয়াম নাইট্রেট বাদে সবগুলা, ঠিক আছে। এখানে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট নাই, দেখো ক্যালসিয়াম নাইট্রেট বাদে যত নাইট্রেট আছে সব নাইট্রেটগুলো কি হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার মান বাড়ে। নাইট্রেট এবং এক্স, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে তুমি কিভাবে মনে রাখতে পারো, নক্স দিয়ে, NO এক্স, NO-তে হচ্ছে নাইট্রেট আর এক্সতে কি, এক্সতে হচ্ছে হ্যালোজেনগুলো, যেমন এই যে পটাশিয়াম হ্যালাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সো এক্স মনে রাখবা আর কি নাইট্রেট মনে রাখবা। এই দুটাতে থেকে এই দুটাতে যদি তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে। আর যদি তাপমাত্রা বৃদ্ধি করি দ্রাব্যতা হ্রাস পাবে কোন পদার্থগুলোতে, সেটা হচ্ছে তাপোৎপাদী দ্রাবক যদি কি হয়, তাপোৎপাদী হয় সেগুলোতে। সেই তাপোৎপাদী কোনগুলো, তাপোৎপাদী কিন্তু এগুলা। মনে রাখার কৌশল কি, মনে রাখার কৌশল হচ্ছে সবগুলাতে কি কি থাকবে, সবগুলোতে মেনলি সালফেট থাকবে। শুধু কি কি বাদে, এই যে এভাবে মনে রাখতে পারো। আমরা কিন্তু এখানে পড়ছিলাম নাইট্রেট এবং হ্যালোজেনগুলা, বাট এখানে দুইটা বাদে ছিল। নাইট্রেট কোনগুলা বাদে, নাইট্রেট হচ্ছে তোমার ক্যালসিয়াম নাইট্রেট, এবং হ্যালোজেনের মধ্যে হচ্ছে লেড লেড ক্লোরাইড বাদে। নাইট্রেটের ক্ষেত্রে ক্যালসিয়াম নাইট্রেট, এইটা বাদে সবগুলাই কি, সবগুলাই হচ্ছে তোমার এই যে এইটাতে, মানে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, কারণ এগুলো কি তাপহারী পদার্থ, আর এগুলো সব তাপোৎপাদী পদার্থ। তাপোৎপাদী কেন, কারণ এগুলো তুমি যদি জলীয় দ্রবণে দাও দেখবা যে কি হবে, তাপ উৎপন্ন হবে। আর একটা হচ্ছে গ্লুবার লবণ। এই গ্লুবার লবণটাতে কি হয়, প্রথমে যদি তাপমাত্রা বাড়াও তাহলে দ্রাব্যতা বাড়বে, পরে আবার ধীরে ধীরে দ্রাব্যতা কমে যাবে। এই যে গ্লুবার লবণের সাথে এটাও মনে রাখবা, জিপসাম, ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। তারপর হচ্ছে কিছু গ্যাস, এদের তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। এই গ্যাসগুলোতে যদি তুমি তাপমাত্রা বাড়িয়ে দাও তাহলে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়। মনে রাখবা কিভাবে, ওই যে রুই মাছের পটকাতে পড়ছিল না, রুই মাছের পটকাতে কি কি থাকে, এই যেগুলো থাকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, শুধু আর্গন বাদে। এই তিনটা কিন্তু তুমি আগে থেকে জানো, রুই মাছের পটকাতে যে গ্যাস থাকে সেগুলা, আর এক্সট্রা করে আর্গন। এই যে চাপের প্রভাব, দ্রাব্যতার ক্ষেত্রে চাপের প্রভাবটা কি ছিল, চাপের প্রভাব হচ্ছে হেনরির সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল পদার্থে কোনো গ্যাসের দ্রাব্যতা এর উপর চাপের, প্রযুক্ত চাপের কি সমানুপাতিক, অর্থাৎ এস সমানুপাতিক পি। সো এখান থেকে হেনরির একটা কনস্ট্যান্ট আসে, কে ইজ ইকুয়াল টু পি। দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাবও আছে। দুর্বল অ্যাসিডের স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতার উপর পিএইচ এর মানের বৃদ্ধি ঘটে, যেমন সালফেট, কার্বনেট, তারপর হচ্ছে অক্সালেট, ক্রোমেট ইত্যাদি আয়নযুক্ত স্বল্প দ্রবণীয় লবণ পানি অপেক্ষা অ্যাসিডে বেশি দ্রবীভূত হয় এগুলা। সো এই জন্য যেগুলো লো পিএইচ সেগুলোর দ্রাব্যতা কী হবে, বাড়বে, কারণ এগুলো অ্যাসিডে বেশি দ্রবীভূত হয়। আর পিএইচ কার কম, অ্যাসিডের কম, এজন্য অ্যাসিডের ক্ষেত্রে দ্রাব্যতা কি বাড়ে, এই যে এই আয়নগুলোতে। এটা খুব একটা আসে না, তবুও জেনে রাখা ভালো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে এগুলা, কেএসপি, ঠিক আছে, দ্রাব্যতার গুণফল আর কি। তো দ্রাব্যতার গুণফলের একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি, শর্টকাটটাই আমি আগে এক্সপ্লেন করি, ঠিক আছে। মানে এইরকম মনে করো এ এক্স আর হচ্ছে বি ওয়াই, ঠিক আছে। সো এটাকে যদি আমরা জলীয় দ্রবণ করি তাহলে কি হবে, এরকম প্রডিউস হবে এ ওয়াই প্লাস, আর একটা হচ্ছে তোমার বি এক্স মাইনাস, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি এখানে কি হবে, এক্স মোল হবে, অ্যান্ড এখানে কি হবে, ওয়াই মোল হবে। সেখানে আমরা যদি জলীয় দ্রবণে দ্রবণ করার পর দ্রাব্যতার গুণফল অনুসারে আমরা লিখতে পারি কেএসপি ইকুয়াল টু, যে আয়ন দুটা উৎপন্ন হয়েছে সেই দুটার আমরা ঘনমাত্রাকে কি করব, মাল্টিপ্লাই করব। সেখানে ঘনমাত্রা কোনটা, এটা এ ওয়াই প্লাস, অ্যান্ড আরেকটা কি বিএক্স মাইনাস,
এই যে এই দুটো ঘনমাত্রাকে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে এই দুটো ঘনমাত্রাকে মাল্টিপ্লাই করতে হবে এবং সাথে এই যে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে লিখতে হবে। এই যে এক্স এখানে কি মোল সংখ্যা হবে ওয়াই, এটাই কি কেস দ্রাব্যতার গুণফল। সো এই দ্রাব্যতার গুণফলকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে এস, এটাও এস, তাহলে এটা কত এক্স মোল, এটা হচ্ছে ওয়াই মোল। তাহলে আলটিমেটলি কি আসে, আলটিমেটলি আসতেছে এরকম এক্স এস, এর ওপর এক্স আসতেছে, তারপরে আসতেছে এখানে কি ওয়াই এস, তার উপর আসতেছে কি ওয়াই। সো এগুলো কিন্তু তোমার লাগবে না, জাস্ট আমি শিখাচ্ছি, শেষে একটা শর্টকাট আছে, ওই শর্টকাটটা মনে রাখতে হবে। এক্স এর ওপর এক্স, তারপরে আছে এস এর ওপরও এক্স, তারপরে আছে ওয়াই এর ওপর ওয়াই, তারপরে কি এস এর ওপরও ওয়াই। সো এখানে যার ওপর এক্স তার ওপর এক্স দেখতে পারতেছো, ওই যে এক্স এক্স, তারপরে হচ্ছে দেখো ওয়াই ওয়াই, ঠিক আছে, এক্স এক্স ওয়াই ওয়াই, তারপরে এখানে এস আছে, এখানেও এস আছে। সো এই এস দুইটা, একটা এস লেখার পর ঘাতগুলো কী করতে হবে, গুণের সময় ঘাতগুলো কী হয়, যোগ হয়, এই জন্য কী করতে হবে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। সো এটাই হচ্ছে শর্টকাট, এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এটার জন্য ভ্যালুটা যদি আমরা এরকম লিখতাম, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য আমরা বের করতেছি, ম্যাগনেসিয়াম কি ক্লোরাইড। সো এখানে এক্সের মান কত 1, এখানে ওয়াইয়ের মান কত 2, তাহলে এই ফর্মুলাতে বসাই দাও, এখানে 1, 1-এর ওপর 1 দাও, 1-এর ওপর 1, তারপরে হচ্ছে ওয়াইয়ের মান কত 2, 2-এর ওপর 2 দাও, তারপর এস এর মান কী হবে, এস এর মান হবে এই দুটোর যোগফল উপরে পাওয়ার হিসাবে, তাহলে 1 + 2, 1 + 2, তাহলে কি কত আসতেছে, 2 × 2 = 4, 4 অক্ষে 4, তাহলে 4s³। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য কত 4s³। এটা কিন্তু একটা মারাত্মক শর্টকাট, এভাবে কিন্তু ম্যাক্সিমাম এমসিকিউ হয়ে যাবে, ঠিক আছে। সো তারপর যদি আমরা আসি এইখানে কিছু কিছু এক্সেপশন আছে, এক্সেপশনগুলো একটু পড়বা, এক্সেপশনগুলো আমি পরে বলতেছি। তার আগে এটা একটু মনে রাখতে হবে, আয়নিক গুণফল। আয়নিক গুণফল কি হয়, আয়নিক গুণফল হচ্ছে কেআইপি, যে কোনো অবস্থায় কোনো পদার্থের দ্রবণে উপস্থিত উপাদান আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে, এখানে হচ্ছে যে কোনো অবস্থায় কোনো পদার্থের দ্রবণে উপস্থিত উপাদান আয়নদ্বয়ের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। এই যে কেআইপি যদি বড় হয় কেএসপি থেকে, তাহলে সেটা কি হবে, অতিপৃক্ত বা অর্ধক্ষিপ্ত হবে। যদি কেএসপি এবং কেআইপি এর মান সমান হয় তাহলে সম্পৃক্ত হবে। সম্পৃক্ত, অতিপৃক্ত এবং অসম্পৃক্ত আশা করি বুঝো। অতিপৃক্ত মানে হচ্ছে যেখানে দ্রাবকের চেয়ে দ্রব্য বেশি দেওয়া হয়েছে। সম্পৃক্ত মানে কি, যেখানে মডারেট লেভেল অর্থাৎ ব্যালেন্স আছে। আর অসম্পৃক্ত মানে কি, যেখানে দ্রাবক বেশি দেওয়া হয়েছে দ্রব্য থেকে, ঠিক আছে, এটা হচ্ছে অসম্পৃক্ত। আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফল এর মধ্যে সম্পর্ক, এটা খুব একটা আসে না, সময়ায়নের প্রভাবটা। সো এগুলো জিএসটির জন্য খুব একটা আসে না, বাট আমি এগুলো পড়ছিলাম যখন ঢাবির প্রিপারেশন নিয়েছিলাম, তখন কিন্তু এগুলো পড়ছিলাম। এগুলো কিন্তু তোমার জিএসটির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। মার্কারি ক্লোরাইডেরটা একটু ব্যতিক্রম হয়। মার্কারি ক্লোরাইডের ক্ষেত্রে এখানে যদিও 2 আছে, এখানেও যদিও 2 আছে, এখানে কত হওয়া উচিত 4, আবার এখানেও 4, 16, 16 x⁴ হওয়া উচিত, বাট এক্স্যাক্টলি সেটা হবে না, এটা হবে কি 4s³ হবে, কারণ বিয়োজনটা কিন্তু এরকম, ঠিক আছে। দেখো Hg2 তার উপর 2, তারপরে ক্লোরিনের ক্ষেত্রে 2 কিন্তু সামনে, ঠিক আছে, এই জন্য কিন্তু এটা 4s³ হয়। এখানে কিছু টপিক্সের দ্রাব্যতার গুণফল সম্পর্কে কিছু এমসিকিউ আছে। লবণের দ্রাব্যতার গুণফল নির্ণয়ে কোন ধরনের দ্রবণ উপযোগী, এটা হচ্ছে স্যাচুরেটেড। পানিতে গ্যাসীয় দূষক সমূহের দ্রাব্যতা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা, অ্যান্সার হচ্ছে সি, হেনরির সূত্র দ্বারা। কারণ কি, সেখানে চাপের একটা কি হয় ব্যাপার ঘটে, কারণ চাপ বৃদ্ধির কারণে আয়তন সংকোচন হয়ে যায় বয়লের সূত্র অনুসারে, এই জন্য সেখানে কিন্তু হেনরির সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে দ্রাব্যতার। পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত কি, শর্ত হচ্ছে বি, হাইড্রেশন এনথালপি যদি বেশি হয় ল্যাটিস এনথালপি থেকে, তাহলে কিন্তু যৌগটা পানিতে দ্রবণীয় হয়, এটাও একটু জানতে হবে। আর এই এমসিকিউগুলো জানলে এগুলো ইজিলি সলভ করা যায়। যে অধ্যক্ষেপণের শর্ত কোনটি, সবাই জানে,
কেআইপি যদি বড় হয় কেএসপি থেকে, তাহলে সেটা পানিতে কি হবে, অতিরিক্ত দ্রবণ। এগুলো কিন্তু সব সলভ করতে পারবো আশা করি, এগুলো ইজি আছে। এই যে এটা হচ্ছে y2 x2 y3 লবণের দ্রাব্যতার গুণফলের একক কত। এখানে কিন্তু একক বের করতে বলছে। একক কীভাবে বের করব, এস এর ভ্যালুর সাথে জাস্ট এখানে এস এর পাওয়ারটা এককে বসাই দিতে হবে। এস এর পাওয়ার কত এখানে, এই যে এখানে 2 এর ওপর 2 4, আবার 3 এর ওপর 3, তাহলে কত হবে 4 ইন্টু 27 ইন্টু এস এর পাওয়ার কত হবে 2 + 3, দ্যাটস মিন 5। তাহলে দ্রাব্যতার যে নর্মাল ইউনিট আছে ওইটার উপর 5 দিতে হবে। সো নর্মাল ইউনিট হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটারকে যদি 5 দেয় তাহলে হবে মোল টু দি পাওয়ার 5 লিটার পার 5। তাহলে আনসার এই নাম্বার। তারপর আসবো আমরা আয়ন শনাক্তকরণে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আয়ন শনাক্তকরণ এটা বারবার পরীক্ষায় আসে। মেইনলি শনাক্তকরণে কি রং ধারণ করে এটা বেশি আসে, পর্যবেক্ষণটা আর কি। সো পর্যবেক্ষণের জন্য আমরা যেগুলো দিয়ে মনে রাখবো, বিভিন্ন ছন্দ আছে, এই ছন্দগুলো ইউজ করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আয়ন শনাক্তকরণটা আমরা ইজিলি শর্টকাটে মনে রাখবো ছন্দ দিয়ে, ঠিক আছে। আয়ন শনাক্তকরণটা কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আয়ন, সো এখানে আমরা জাস্ট 4টা ছন্দ শিখবো। এই 4টা ছন্দ দিয়ে সবগুলো বর্ণ মনে রাখতে চেষ্টা করব এবং রিয়েজেন্টও মনে রাখতে চেষ্টা করব। সো প্রথম ছন্দটা কি, প্রথম ছন্দটা হচ্ছে আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আলম সাহিত্য নিয়ে পড়ে। আমেরিকার, তাহলে আমেরিকার লিখি আগে। প্রথমে পড়তেছি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আলম সাহিত্য নিয়ে পড়ে। সেখানে আমেরিকার হার্ভার্ড মানে কি, আমেরিকার হার্ভার্ড মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো আলম, আলম মানে কি, আলম মানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে। আলম সাহিত্য, সাহিত্য মানে কি সাদা, তাহলে অ্যালুমিনিয়াম কি রং দিবে, অ্যালুমিনিয়াম দিবে সাদা রং। ফয়সাল সেখানে বাদাম এবং ফরিদ সবজি বিক্রি করে। তারপর হচ্ছে দ্বিতীয় ছন্দটাতে। তো দ্বিতীয় ছন্দটা হচ্ছে আমার নেশা বাদাম খাওয়া। আমার মানে কি, আমার মানে হচ্ছে অ্যামোনিয়াম, NH4+, অ্যামোনিয়াম। নেশা মানে হচ্ছে ন্যাশনাল দ্রবণ। ন্যাশনাল দ্রবণ কোনটাকে বলা হয়, K2HgI4, এটা হচ্ছে ন্যাশনাল দ্রবণ। বাদাম খাওয়া, তাহলে কি দিবে, বাদামি রং দেবে, বাদামি। তাহলে অ্যামোনিয়াম কি রং দিবে, শনাক্তকরণের জন্য বাদামি রং দিবে, ঠিক আছে। এটা কিন্তু রিয়েজেন্টের নাম কি, ন্যাশনাল দ্রবণ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো তারপরের ছন্দটা কি, তারপরের ছন্দটা হচ্ছে সোনিয়ার পানির পাত্রটি সাদা। সো এটা দিয়ে আমরা মনে রাখতে পারি, সোনিয়ার মানে হচ্ছে সোডিয়াম, এখানে কি হবে, সোডিয়াম হবে। পানির পাত্রটি, সো পানির মানে হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সো এটা কি, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পাত্রটি কি সাদা, তার মানে কি সাদা রং। তাহলে এই রিয়েজেন্টে সোডিয়াম আয়ন কী রং ধারণ করবে, শনাক্তকরণের জন্য সাদা রং ধারণ করবে, ঠিক আছে। তাহলে প্রথম ছন্দটা কি পাইলাম, প্রথম ছন্দ হচ্ছে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আলম সাহিত্য নিয়ে পড়ে, তার মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম দিবে এবং এটা সাদা রং দেবে। তারপরে আমার নেশা বাদাম খাওয়া, এখানে অ্যামোনিয়াম আয়নটা কি করবে, অ্যামোনিয়াম আয়নটা বাদামি রং দেবে, ঠিক আছে, ন্যাশনাল দ্রবণে। নেশা মানে ন্যাশনাল দ্রবণ। তারপর হচ্ছে সোনিয়ার পানির পাত্রটি সাদা, এটা কী রং দেবে, সোডিয়াম। সোডিয়াম রিয়েজেন্টের নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট সোডিয়াম আয়নটি সাদা রং ধারণ করবে, ঠিক আছে। এটা হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া। সো আরেকটা আছে, সেটা হচ্ছে ছন্দটা হচ্ছে পাবনা থেকে ফেরত হয় নীলা। পাবনা থেকে ফেরত হয়ে নীলা লোহার কাপে কলার জুস খায়। সো এইখানে দেখো, পাবনা, পাবনা মানে কি, পাবনা মানে হচ্ছে পটাশিয়াম হেক্সাফেরোসায়ানেট, ঠিক আছে। পাবনা থেকে ফেরত, পাবনা থেকে ফেরত মানে কি, পটাশিয়াম হেক্সো সায়ানোফেরেট। রিয়েজেন্টের নাম কি, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। সো এটা হচ্ছে রিয়েজেন্টটা। সো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। নীলা, নীলা মানে কি, নীল রং দেবে কে, লোহা। লোহা মানে কি আয়রন 2+ বা 3+, ঠিক আছে। আয়রন 2+ বা 3+ কী রং দেবে, নীলা, নীল রং দেবে 2+, এবং লাল রং দেবে 3+, ঠিক আছে।
3+ হলে কী রং দেবে? লাল রং দেবে। আর নীল রং দেবে হচ্ছে আয়রন 2+। লোহার কাপে কলার জুস খায়। কলার জুস খায়, জুস মানে কি? জুস মানে হচ্ছে জিঙ্ক 2+, এটা কী রং দেবে? সতে হচ্ছে সাদা রং দেবে, ঠিক আছে? সো এইভাবে এটা আমাদের মনে রাখতে হবে। পাবনা থেকে ফেরত হয়ে নীলা লোহার কাপে কলার জুস খায়। এখানে পাবনা থেকে ফেরত, ফেরত হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফ্রেট। নীলা, নীলা মানে কি? নীল, এবং লাল মানে লাল। লোহার কাপে মানে হচ্ছে আয়রন 2+ এবং 3+। সো আয়রন 2+ দেবে একটা রং, আর একটা আয়রন 3+ দেবে আর একটা রং। তো তারপরে কি করছে? কাপে কলার জুস খায়। জুস মানে কি? জুস মানে হচ্ছে জিঙ্ক এবং সতে হচ্ছে সাদা। এভাবে মনে রাখা যায়। এই ছিল 4টা ছন্দ। আয়ন শনাক্তকরণ থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এইটা আয়রন 2+-এর জন্য এবং আয়রন 3+-এর জন্য আমাদের মনে রাখতে হবে। সো এটা ছন্দ মনে রাখা যায়। আয়রন 2+, আয়রন 2+-এর জন্য কি হবে? বর্ণহীন। আর আয়রন 3+-এর জন্য হবে রক্তিম লাল। সো আমরা জাস্ট ছন্দ কটা শিখলাম তাহলে? 4টা ছন্দ। একটা হচ্ছে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে আলম সাহিত্য নিয়ে পড়ে, মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যালুমিনিয়াম, সাদা রং দেবে, সাহিত্য সাদা। তারপর হচ্ছে আমার নেশা বাদাম খাওয়া, এটাতে হচ্ছে অ্যামোনিয়াম, নেশা মানে হচ্ছে ন্যাশনাল দ্রবণ, আর বাদামতে হচ্ছে বাদামি রং। সোনিয়ার পানির পাত্রটি সাদা, সোনিয়াতে হচ্ছে সোডিয়াম, পানির পাত্রটিতে হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট এবং সাদা রং দিবে। তারপর হচ্ছে পাবনা থেকে ফেরত, তো পাবনা থেকে ফেরত মানে হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট। তারপর হচ্ছে নীলাতে হচ্ছে নীল এবং লাল, এবং লোহারতে হচ্ছে আয়রন 2+ এবং 3+। কাপে কলার জুস খায়, কলার জুসতে হচ্ছে জিঙ্ক এবং সতে হচ্ছে সাদা। তারপর হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা হচ্ছে আয়রন 2+ বর্ণহীন দেবে, আর আয়রন 3+ রক্তিম লাল। দেন আমরা যাব, এই যে এটা একটু আমাদের লাগবে, এটাকে কি বলা হয়? আয়োডাইড অফ মিলনস, এটা একটু জেনে রাখবা। তারপর এগুলো তুমি এখন নিজে সবগুলো সলভ করতে পারবা, সবগুলো কিন্তু আমি বলে দিছি। হ্যাঁ, আইন শনাক্তকরণ থেকে যত কোশ্চেন আসছে সবগুলো ছন্দ দিয়েই মনে রাখা যায়। আর বাকি যেগুলো আছে এগুলো একটু পড়বা, মানে যেগুলো দাগিয়ে রাখছি। আমি পিডিএফটা কিন্তু দিয়ে দেবো পিন কমেন্টে। সো তারপর একদম নেক্সট টপিক যাই, এটা সিলেবাসে নাই এই টপিকটা, ক্রোমাটোগ্রাফি। সো এটা পরে নিতে পারো চাইলে তোমরা। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া, এই টপিকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। পারমাণবিক সংখ্যা 83 বিসমাথ থেকে 92 ইউরেনিয়াম পর্যন্ত প্রাকৃতিক তেজস্ক্রিয়, এবং 93 এনপি থেকে অর্গানাইজেশন 118 পর্যন্ত কৃত্রিম তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তার ফলাফল, তেজস্ক্রিয়তার ফলে কী হয়? আলফা, বিটা এবং গামা রশ্মি বের হয়। আলফা রশ্মি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার প্রবাহ, এবং গামা রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। প্রতীক, আলফা রশ্মির প্রতীক হচ্ছে এটা। আমরা জানি আলফা রশ্মি থেকে যদি, মানে হিলিয়াম থেকে যদি 2টা ইলেকট্রন বাদ দেওয়া হয় সেটাকে আমরা আলফা রশ্মি বলি বা আলফা কণা বলি। তারপর হচ্ছে বিটা রশ্মি হচ্ছে এটা, এটার প্রতীক হচ্ছে ই এবং -1 0। তারপর হচ্ছে গামা রশ্মিতে সব 0। এটা আমাদের কিন্তু ভর সংখ্যাটা মনে রাখতে হবে। আলফা রশ্মির ভর 4, বিটা রশ্মির 0, গামা রশ্মিরও কি 0। আলফা রশ্মির 2 হচ্ছে পারমাণবিক সংখ্যা, বিটা রশ্মির হচ্ছে -1, আর এখানে হচ্ছে কত? 0। তারপর এগুলো খুব একটা লাগবে না। আইসোটোপের প্রোটন এবং নিউট্রন সংখ্যার উভয় জোড় হলে আইসোটোপটি সবচেয়ে সুস্থিত হবে। তাহলে কোন আইসোটোপগুলো সবচেয়ে সুস্থিত? যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যা উভয় জোড় হয় তাহলে সেটা কী হবে? সব থেকে বেশি সুস্থিত। আইসোটোপের প্রোটন বা নিউট্রন সংখ্যা দুইটির যে কোনো একটি বিজোড় হলে আইসোটোপটি আংশিক সুস্থিত হবে। তাহলে আংশিক সুস্থিত কোনগুলো? প্রোটন এবং নিউট্রন সংখ্যার দুটির যে কোনো একটি যদি বিজোড় হয়, প্রোটন অথবা নিউট্রনের যে কোনো একটা বিজোড়, ঠিক আছে, তাহলে সেটা হবে কি? আংশিক সুস্থিত। এই যে এইগুলো কিন্তু খুবই পরীক্ষা আসে। এখানে আছে নাইট্রোজেন 7 এবং 14 আছে, আর উৎপন্ন হয়েছে কি? কার্বন 6 এবং হিলিয়াম। সো এখানে আমাদের পারমাণবিক সংখ্যা আগে মিলাতে হবে। পারমাণবিক সংখ্যা এখানে আছে 7, এখানে আছে হোয়াট, মানে এখানে কত সেটা বের করতে হবে। এখানে আছে 6, এখানে আছে 2, তাহলে কত হয়? 6 আর 2 8। তাহলে এখানে কি দিতে হবে? আরেকটা পারমাণবিক সংখ্যা দিতে হবে, দ্যাটস মিন হাইড্রোজেন দেব। সো হাইড্রোজেন যদি দেই তাহলে
উপরে কি আসবে? উপরে আসবে ভর সংখ্যা মিলাতে হবে। 14 আছে, এখানে কত আছে? 11 আর 4 কত হয়? 11 আর 4 হচ্ছে 15। সো 11 আর 4 যদি 15 হয় আর এখানে যদি 14 থাকে, তাহলে 15 মিল করার জন্য এখানে ভর সংখ্যা 1 হওয়া লাগতেছে। তার মানে এখানে কি হবে? আনসারটা হাইড্রোজেন হবে। এই জন্য কি দিছে উত্তর? হাইড্রোজেন দিছে। আবার দেখো এটাতে দেখো, এটার ক্ষেত্রে কি আছে? 4 নম্বরে এখানে ভর সংখ্যা 16, এখানে 1, 17 ভর সংখ্যা, বাট এখানে ভর সংখ্যা কত? জাস্ট 1। সো এখানে কত ভর সংখ্যা মিলাতে হবে? 15 মিলাতে হবে, তাই না? এখানে সরি, এখানে 16 মিলাতে হবে। এখানে 16, এখানে 1, 17, বাট এখানে আছে কত? জাস্ট 1, তাহলে আরও 16 লাগবে। তাহলে এখানে কত? 16 দিব। 16 ভর সংখ্যা কার? 16 ভর সংখ্যা হচ্ছে খুঁজতে হবে কার? 16 অক্সিজেনেরও হয়, কিন্তু এখানে আবার পারমাণবিক সংখ্যা কত আছে? অক্সিজেনের, হাইড্রোজেনের 1 আছে। আবার যদি এখানে অক্সিজেন আমরা বসাই তাহলে পারমাণবিক সংখ্যা 9 হয়ে যাবে। এই জন্য কিন্তু এখানে অক্সিজেন দেওয়া যাবে না। এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা টোটাল ছিল কত? 8, কিন্তু এখানে 8 দিলে হাইড্রোজেনটা কাউন্ট হচ্ছে না, এই জন্য অক্সিজেন না দিয়ে দিতে হবে কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের 7 আর হাইড্রোজেনের 1 কত হইল? 8 হইল। সো এখন 8 পারমাণবিক সংখ্যা মিলল, এবং নাইট্রোজেনের ভর হচ্ছে কত? মেনলি 14, বাট সেটা আইসোটোপ নিতে হবে। আইসোটোপ কত? আইসোটোপ হচ্ছে 16 ধরো। নাইট্রোজেন 16, আর এখানে দিতে হবে 1, 17, আর এখানেও কি আছে? 16 প্লাস 1, 17। ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। এই রিঅ্যাকশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তারপরে দেখো আরেকটা আমি এখানে সমাধান দেই। ধরো এই যে এটাই ধরো, এখানে আছে অ্যালুমিনিয়াম 27, এখানে আছে হিলিয়াম 4। তাহলে এখানে টোটাল মাস নাম্বার কত? মাস কত হচ্ছে? 31। তাহলে এখানে কত হচ্ছে? 30 আছে। তাহলে কি লাগবে? 1 লাগবে। তাহলে 1 ধরে দিলাম উপরে। তারপরে কি দিতে হবে? তারপরে এখানে নিচে আছে অ্যালুমিনিয়াম 13, এখানে আসছে 2। 13 আর 2 কত হয়? 15, বাট এখানে 15 দিয়ে দিছে। এই জন্য আমাদের কি এখানে হাইড্রোজেন লেখা যাবে? না, হাইড্রোজেন কিন্তু লেখা যাবে না, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। 1 আর 15 কিন্তু 16 হয়ে যাবে, কিন্তু এখানে তো 16 নাই। এই জন্য এখানে কি নিতে হবে? নিউট্রন নিতে হবে, কারণ নিউট্রনের মধ্যে কোনো পারমাণবিক মানে সংখ্যা নাই। এই যে এখানে কিন্তু নিউট্রনের দেখো উপরে কত ছিল? 0 ছিল, 1 0। সো এই জন্য কিন্তু এখানে নিউট্রন দিতে হবে, তাহলে ব্যালেন্সড হয়ে যাবে। এই যে এখানে নিউট্রন দিচ্ছে, যেন কি ব্যালেন্স হয়ে গেছে দুইটাই। সো এখানে আরেকটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি একটু লিখে প্র্যাকটিস করাই। হ্যাঁ, আচ্ছা, ওইখানে সমীকরণটা ছিল এরকম: লেড 207, যার পারমাণবিক ভর, এবং 82 ছিল তার পারমাণবিক সংখ্যা, এবং তৈরি করছে বিসমাথ 207, 83, আর এখানে হট আছে। সো দেখো এখানে কিন্তু পারমাণবিক ভর যেটা, এটা সেম, এখানে কোনো চেঞ্জ নেই। তার মানে এখানে আমাদের কি দিতে হবে? 0 দিতে হবে উপরে। তারপরে দেখো এখানে কি হয়েছে? 82 থেকে 83 হয়েছে, মানে একটা কি হয়েছে? এক্সট্রা হয়েছে এখানে। সেখানে যদি এক্সট্রা হয় তাহলে এখানে বিয়োগ করে দিতে হবে না একটা? 82 মিল করার জন্য এই জন্য একটা কী করে দিলাম? বিয়োগ করে দিলাম। সো বিয়োগ করলে কি হবে? 82 হয়ে যাচ্ছে। এখন এখানে এটা কিসের সংকেত? 0 এবং -1। সো আনসার কোনটা হবে? আনসার কিন্তু এটা হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিটা রশ্মি। আনসার কিন্তু এই বিটা রশ্মি হবে। কেন বিটা রশ্মি? কারণ এখানে 83 এক্সট্রা আছে, 1 এক্সট্রা আছে, এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি দিচ্ছি? -1 করে দিচ্ছি। সে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে। নিউক্লিয়ার ফিশন কি? ফিশন বিক্রিয়ায় একটি অতি বৃহৎ নিউক্লিয়াস দুটি প্রায় কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াসে বিভক্ত হয়। আর ফিউশনে কি হয়? ফিউশন বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্র হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস গঠন করে। মানে এখানে বড় কিছু তৈরি হয়, আর এখানে কি হয়? ভেঙে যায়। সো এটা কিন্তু সূর্যের মধ্যে ঘটে। এই বিক্রিয়াটা সূর্যের মধ্যে ঘটে, প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটা নিউক্লিয়ার বোমায় ব্যবহার করা হয়। ফিশন বিক্রিয়ার তুলনায় ফিউশনে অনেক বেশি তাপশক্তি উৎপন্ন হয়। হাইড্রোজেন বোমার ভিত্তি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, আর ফিশন বিক্রিয়ার উপর ভিত্তি করে অ্যাটম বোমা তৈরি হয়। সো এখন আমরা যেগুলো সলভ করলাম, এখন এগুলো কিন্তু তুমি ইজিলি সবগুলো সলভ করতে পারবা। ঠিক আছে? সমাধানও দেওয়া আছে, যদি না পারো তাহলে কমেন্ট করিও, কত সেকেন্ডে বুঝতেছে না সেকেন্ডটা মেনশন করিও, আমি আনসার দিয়ে দেবো। তারপর আছে সব থেকে লাস্টের যেটা টপিক, গাণিতিক প্রয়োগ। এখান থেকে কিন্তু 95% কোশ্চেন আসছিল। সো এটা কিন্তু আমাদের শিখতে হবে। এই টপিকটা কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, জেএসটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তবুও দেখে রাখো।
তরঙ্গ সংখ্যা আমরা 1 ডিভিশন ল্যামডা, এটার ফর্মুলা কি জানি? ফর্মুলা হচ্ছে RS রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n² মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার। সো এখানে n এর মান, n1 এর মান ছোট মান এবং n2 এর মানটা কি হবে? অল টাইম বড় মান হবে। যেহেতু নিচে ফ্র্যাকশন আছে এই জন্য ছোট থেকে বড় বিয়োগ করতে হবে, এখানে ফ্র্যাকশন আছে যেহেতু। সো এখানে দেখো যদি বলে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে কি? চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরটা আগে দিব, যেহেতু এটা ছোট ছিল, ছোট মানটা এখানে দিব, বড় মানটা এখানে দিব। তাহলে ছোট মান মানে যদি বড় মান করি তাহলে অ্যান্সার কত আসতেছে? এখানে জাস্ট লসাগু করার পর ক্যালকুলেট করলে কিন্তু আলটিমেটলি এইটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। বা ল্যামডার মান যদি বের করে তাহলে 16টা উপরে যাবে আর 3rটা নিচে আসবে। অনেকের মধ্যে যদি লাইন কথাটা উল্লেখ থাকে তাহলে n1 যে সিরিজ বলবে সেই অনুযায়ী n2 হবে n1 প্লাস লাইন সংখ্যা। মনে করো যদি বলে তৃতীয় লাইন, তাহলে যদি বামার সিরিজ থাকে তাহলে কি হবে? বামার সিরিজের ভ্যালু এবং প্লাস তৃতীয় লাইন জন্য 3 যোগ করতে হবে। বামার সিরিজের ভ্যালু কত? 2। বামার সিরিজের জন্য n এর ভ্যালু 2 এর সাথে লাইন সংখ্যা কত? 3 যোগ করতে হবে, তাহলে কিন্তু আমরা 5 পাবো। তাহলে ছোট সংখ্যাটা এখানে দিব, বড় সংখ্যাটা এখানে দিব, দেওয়ার পর কি করব? জাস্ট ক্যালকুলেট করব। এখানে স্কোয়ার করার পর যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু কত আসে? আলটিমেটলি 21 RS ডিভিশন 100 আসে। ঠিক আছে, সো এইভাবেই কিন্তু অ্যান্সারগুলো পরীক্ষায় দেওয়া থাকবে, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, এইভাবেই অ্যান্সার তুমি রেখে দিবা। বাট যদি ক্যালকুলেটর ছাড়াও তুমি ম্যাথ করতে চাও তবু করা যাবে। এই যে অনেক সময় 1/RHকে আমরা 911 অ্যাংস্ট্রং লিখতে পারি। 1/RH এর মানটা প্রায় 911 অ্যাংস্ট্রং এর মতো। তুমি ক্যালকুলেটরে চাপ দাও, দেখো কাছাকাছি ভ্যালু আসবে। তারপরে দেখো সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি থাকে প্রশ্নে তাহলে কেমন করবা। দেখো যদি সর্বনিম্ন শক্তি বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন শক্তি বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কথাটি উল্লেখ থাকে তাহলে n1 যে সিরিজ বলবে সে অনুযায়ী লাইম্যান বললে n1 = 1 হবে, বামার বললে n = 2 হবে এবং n2 এর ভ্যালু কি হবে? n2 এর ভ্যালু হবে 1 প্লাস। ঠিক আছে, কেন? কারণ আমরা সর্বনিম্ন বের করতেছি। সর্বনিম্ন বের করার জন্য কি করতে হবে? +1 করতে হবে। ঠিক আছে, সর্বনিম্ন কি? সর্বনিম্ন হচ্ছে শক্তি, আর শক্তি যদি সর্বনিম্ন হয় তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? সর্বোচ্চ হবে। কেন? কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এজন্য একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কি? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। আর সর্বোচ্চ যদি তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হয় আমরা জানি শক্তি কি হয়? সর্বনিম্ন হয়। আচ্ছা, এখন আমরা দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ কথাটা লেখা থাকে, কি লেখা থাকে? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি লেখা থাকে তাহলে এক পদ্ধতিতে করতে হবে, আর যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য লেখা থাকে তাহলে অন্য পদ্ধতিতে করতে হবে। তবে সর্বোচ্চ যদি তরঙ্গ দৈর্ঘ্য লেখা থাকে এইটার পরিবর্তে কিন্তু সর্বনিম্ন শক্তিও লেখা থাকতে পারে। কারণ আমরা কি জানি? আমরা জানি E বা E প্রপোর্শনেট 1 ডিভিশন ল্যামডা, তাই না? অর্থাৎ এনার্জি যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য কমে, আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে এনার্জি বাড়ে। মানে এটা যদি সর্বোচ্চ হয় এটা সর্বনিম্ন হবে, এটা সর্বনিম্ন হলে এটা সর্বোচ্চ হবে। সো এজন্য কিন্তু আমরা জাস্ট একটাই শিখবো, মানে দুইটাই শিখবো, শুধু আমরা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলে কি করব। সো যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে আমাদের এভাবে ফলো করতে হবে। আমরা মেইন ফর্মুলাটা কি জানি? ফর্মুলা হচ্ছে আমাদের এটা 1 ডিভিশন ল্যামডা ইকুয়াল কি? 1 ডিভিশন ল্যামডা ইকুয়াল RH ইন্টু 1 n1 স্কোয়ার মাইনাস 1 n2 এর ওপর স্কোয়ার। সো এখন যদি আমরা এখানে RH বসাই, জাস্ট আমাদের n1 এবং n2 এর মান বের করতে হবে, তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো। সো এখানে বামার সিরিজ বলছে, এই জন্য n1 এর ভ্যালু কত হবে? অবভিয়াসলি n1 এর ভ্যালু হবে 2,
n1 এর ভ্যালু হবে 2, আর যদি n2 এর ভ্যালু হয়, আর n2 এর ভ্যালু কত হবে, n2 এর ভ্যালু হবে 3। ঠিক আছে, কেন? কারণ এখানে সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ বললে 2 এর সঙ্গে 1 কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তো যোগ করার পর কত আসতেছে, 3 আসতেছে। তাহলে সর্বোচ্চ আমরা বের করব কিভাবে, এখানে দেবো 1, 2 এর ওপর স্কোয়ার, তারপর হচ্ছে এখানে 3 এর ওপর স্কোয়ার। সো দেন এখানে কত আসতেছে, আর এইচ, আর এখানে কত আসবে, 1 ডিভিশন 4 মাইনাস 1 ডিভিশন 3 3 কত, 9। তাহলে এটা আলটিমেটলি কত আসবে, আর এইচ ইকুয়ালস টু, এখানে 4 এবং 9 এর লসাগু নিতে হবে। 4 এবং 9 এর লসাগু কত, 36। সো 36কে 9 দ্বারা, এখানে এটাতে 4 দ্বারা যদি 4 দ্বারা যদি 36কে আমরা ভাগ করি তাহলে কত আসবে, করব মানে 36 ডিভিশন 4 করব, কত হবে, 4 লং 36, 9 আসতেছে আর এখানে 4 আসতেছে, তাই না? তাহলে আলটিমেটলি কি আসবে, আর এইচ ইন্টু, এখানে আসবে ইন্টু, এখানে হবে 5 ডিভিশন 36, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি। অতএব ল্যামডা ইকুয়াল টু কী হবে, ল্যামডা ইকুয়াল টু উল্টে যাবে, যেহেতু ল্যামডার ভ্যালু বের করতে হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এই জন্য আমাদেরকে উল্টে দিতে হবে এটা। তাহলে 36টা উপরে অ্যান্ড 5 আর এইচটা নিচে আসবে। ঠিক আছে, এটাই হবে কি, এটাই হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কি করতে হবে, জাস্ট এন এর ভ্যালু মানে n2 এর ভ্যালুটা 1 প্লাস করতে হবে। যদি এখানে লাইম্যান সিরিজ থাকতো তাহলে কিন্তু আমরা n এর ভ্যালু 1 প্লাস 1 করতাম, যদি প্যারসন থাকতো তাহলে 3 প্লাস 1 করতাম। ঠিক আছে, সো এই ম্যাথটা কিন্তু এতটুকুই একটু ট্রিক্স, জাস্ট এইটা মনে রাখতে হবে। আরেকটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে এইটা, দেখো হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের সর্বনিম্ন, আগে ছিল সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এখন যদি থাকে প্রশ্নে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কি করব, তাহলে কিন্তু সেম পদ্ধতিতে করতে হবে, জাস্ট এখানে n2 এর ভ্যালুতে একটু চেঞ্জ আসবে। তো এই জন্য আমরা মেইন ফর্মুলা লিখব। মেইন ফর্মুলা কি, আমরা জানি 1 ডিভিশন ল্যামডা ইকুয়াল টু কি, আর এইচ, এখানে কি হবে 1 ভাগ n1 এর উপর স্কোয়ার, এখানে হবে 1 ভাগ n2 এর উপর কি স্কোয়ার। সো এখানে n1 এর ভ্যালু কত হবে, এখানে n1 এর ভ্যালু হবে, এখানে n1 এর ভ্যালু হবে, যেহেতু বামার সিরিজ বলছে সেহেতু n1 এর ভ্যালু হবে 2 এবং n2 এর ভ্যালু হবে কত, ইনফিনিটি। কেন? কারণ এখানে তোমাকে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। যদি তুমি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলে তোমাকে n2 এর ভ্যালু কি ধরতে হবে, ইনফিনিটি ধরতে হবে। কেন? কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আছে এই জন্য। ঠিক আছে, যদি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে তাহলে তুমি সর্বোচ্চ আর কি n2 এর ভ্যালু ধরবা, অর্থাৎ ইনফিনিটি ধরবা। ঠিক আছে, সো আর এইচ এর মান কত হবে, এখানে আর এইচ এর মান হবে, আর এইচ দেওয়া থাকবে ওখানে পরীক্ষায়, আর ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাও তাহলে এখানে আর এইচ এর মান দেওয়া থাকবে না। তো এখানে n1 এর ভ্যালু কত হবে, 2 এর উপর স্কোয়ার মাইনাস n2 এর ভ্যালু হবে ইনফিনিটি এর উপর স্কোয়ার। সো এটাতে স্কোয়ার করা কি না করাও কি, আর এইচ ওটা বাদ যাবে। ঠিক আছে, ইনফিনিটি 1 ভাগ ইনফিনিটি করলে 0 হয়, সো ওটা বাদ। আর এখানে ক্যালকুলেট করলে কত হবে, 1 ডিভিশন 4। সো তাহলে আলটিমেটলি কত আসতেছে, আর এইচ ডিভিশন 4। ঠিক আছে, এটাই কি, এটাই হচ্ছে আমাদের 1 বাই ল্যামডার মান। অতএব ল্যামডার মান কত আসবে, ল্যামডার মান আসবে 4 ডিভিশন আর এইচ, 4 ডিভিশন আর এইচ। ঠিক আছে, এটাই হচ্ছে ল্যামডা এর মান। তো আশা করি বুঝতে পারছো, এটাই কি, এটাই হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। বাট এটাকে আমরা চাইলে সর্বোচ্চ শক্তিও বলতে পারি। সর্বোচ্চ শক্তিও কিন্তু এভাবেই করতে হবে। সর্বোচ্চ শক্তির জন্য যেহেতু ই এর মান কত, এটার সাথে ব্যস্তানুপাতিক, এই জন্য আর কি। ঠিক আছে, যদি এনার্জি বের করতে চাও তাহলে কি গুণ করতে হবে, এইচ সি দ্বারা জাস্ট এটাকে গুণ করতে হবে, এইচ সি। ওকে, ডান। তো এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তারপরে হচ্ছে বর্ণালী রেখা সম্পর্কিত, এটা জিএসটিতে খুব একটা আসে না, তবে ভার্সিটি এই ইউনিটের জন্য এটা আসে, এই জন্য একটু সলভ করতে পারো এটা।
ঠিক আছে, এখানে সমাধান দেওয়া আছে, জাস্ট সূত্রটা মেমোরাইজ করতে হবে আর কি। এটা অনেক সময় ঢাবিতে আসে, এই জন্য আমি এটা সলভ করছিলাম। তারপরে আসো এই যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের শক্তি এবং এনতম কক্ষে ইলেকট্রনের বেগ আমাদের শর্টকাট শিখতে হবে। হ্যাঁ, ডিটেলস ফর্মুলা দিয়ে তুমি এখানে ম্যাথ করতে পারবা না, কারণ ডিটেলস ম্যাথ করতে গেলে তোমাকে ক্যালকুলেটর লাগবে, বাট ভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর নাই, জাস্ট তোমাকে মেমোরাইজ করতে হবে। কি মেমোরাইজ করবা? এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত? এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রং ইন্টু এন স্কোয়ার ডিভিশন জেড। আর এনার্জির ক্ষেত্রে কি? এনার্জির ক্ষেত্রে হচ্ছে জেড স্কোয়ার ডিভিশন এন স্কোয়ার, ঠিক আছে। আর বেগের ক্ষেত্রে কি? বেগের ক্ষেত্রে হচ্ছে জেড ডিভিশন এন, ঠিক আছে। জাস্ট এইটা আমাদের মুখস্থ রাখতে হবে একটু। -2.18, এখানে শক্তি কিন্তু নেগেটিভ হয়, -2.18 ইন্টু 10⁻18, আর এখানে হচ্ছে বেগ হচ্ছে 2.18, সেম ডিজিটটা, জাস্ট এখানে (10⁶). আর এটাকে অনেক সময় আমরা -13.6 লিখতে পারি যখন আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে এটা লিখব, মানে কিলোজুল থেকে জাস্ট ইলেকট্রন ভোল্ট ইউনিটে, জেড স্কোয়ার ডিভিশন এন স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট। আলফা কণার সংখ্যা যদি বের করতে চাই, তাহলে ভর সংখ্যার পার্থক্যকে জাস্ট 4 দ্বারা ভাগ করব। যেমন এখানে একটা ম্যাথ আছে, থোরিয়াম 228 থেকে বিসমাথ হয়েছে 212, এই তেজস্ক্রিয় বিক্রিয়ায় নির্গত আলফা এবং বিটা কণার মান বের করতে বলছে। তাহলে আলফা কণার মান কীভাবে বের করবো? জাস্ট টোটাল ভর দিয়ে যদি আমরা ভাগ করি 4কে, তাহলে আলফা কণার সংখ্যা বের হয়ে যাবে, এই যে 4। আর বিটা কণার সংখ্যা কীভাবে বের করবো? বিটা কণার সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে এটা, নতুন প্রোটন নাম্বার আর হচ্ছে প্লাস 2 আলফা কণা, মানে যেটা বের করলাম ওইটার সাথে 2 গুণ, আর মাইনাস করতে হবে ওল্ড প্রোটন নাম্বার, মানে আগের প্রোটন নাম্বারটা। তাহলে দেখো নতুন প্রোটন নাম্বার কত? নতুন প্রোটন নাম্বার হচ্ছে 83, এই যে 83। তারপর হচ্ছে প্লাস করতে হবে 2 আলফা কণা, আলফা কণা ছিল 4টা, এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই, অ্যান্ড বিয়োগ করতে হবে ওল্ড প্রোটন সংখ্যা। ওল্ড প্রোটন সংখ্যা কত ছিল? 90 ছিল, এই জন্য 90 বিয়োগ। তারপরে আসবো আমরা দ্রাব্যতা। দ্রাব্যতার ফর্মুলা কি? এটা অলরেডি আমরা শিখছি, জাস্ট একটু ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে। সো এখানে দেখো একটি লবণের 30°C তাপমাত্রার দ্রাব্যতা 40 দেওয়া আছে, ওই তাপমাত্রায় 30 গ্রাম পরিমাণ লবণটির সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ পানি প্রয়োজন। সো পানির প্রয়োজন কত সেটা বের করতে বলছে, অর্থাৎ দ্রাবকটা বের করতে বলছে। সো আমরা মূল ফর্মুলা কি জানি? মূল ফর্মুলা এটা, S=m ডিভিশন ক্যাপিটাল M মাইনাস স্মল m। সো এখানে তো এস এর মান দেওয়াই আছে, মেবি তো এস এর মান দেওয়া আছে 40। সো 40 বসাও এখানে, এখানে মিস্টেক করছে, এখানে 40 হবে। তো 40-এর পর এখানে যদি তুমি এম এর মান যেহেতু দেওয়া নাই, এমটা থাকবে উপরে, আর নিচে কি 10m আসতেছে, 10m ইকুয়াল টু, আর এখানে 120 মাইনাস 4, আর এটাকে ক্যালকুলেট করলে আসবে 14x ডিভিশন, অর্থাৎ 14m ইকুয়াল টু 120। সো এখানে 14টার জাস্ট নিচে ভাগ হবে, তাহলে কত? 8.5 গ্রাম আসতেছে। এটা কিসের মান? এটা হচ্ছে এম এর মান। সো জাস্ট এখন আমরা কি করব? বিয়োগ করব। কি থেকে বিয়োগ করব? জাস্ট এখন এমটা জাস্ট দ্রবণ থেকে বিয়োগ করব। দ্রবণের পরিমাণ কত দেওয়া ছিল? দ্রবণের পরিমাণ দেওয়া ছিল 30, এটা ছিল ক্যাপিটাল এম। সো ক্যাপিটাল এম থেকে জাস্ট আমরা স্মল এম বিয়োগ করব, তাহলে কিন্তু 21.5 পেয়ে যাব, ঠিক আছে। এখানে এটা দ্রবণ না, এটা হবে ক্যাপিটাল এম, দ্রবণ হবে। দ্রবণের পরিমাণ দেওয়া ছিল 30 গ্রাম। তারপরে এই ম্যাথটা একটু দেখো, নির্দিষ্ট তাপমাত্রা 750 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। আচ্ছা, এখানে দ্রবণের মান দেওয়া আছে, লিটার সম্পৃক্ত দ্রবণের আয়তন, আর এখানে কি দেওয়া আছে? দ্রবের ভর দেওয়া আছে। এখন বের করতে বলছে কি? গ্রাম এককে ও মোল এককে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। দ্রাব্যতা কিন্তু গ্রাম এককেও বের করতে বলছে, মোল এককেও। সো আমরা আগে গ্রাম এককে বের করব, তারপর মোল এককে বের করার জন্য এইটার আণবিক ভর দ্বারা ভাগ করব। সো দেখো এখানে কি,
প্রশ্ন মতে যদি আমরা লিখি দ্রাব্যতা এস এর সূত্র অনুসারে কি হবে, উপরে হবে এই যে এটা ফর্মুলা আর কি, উপরে হবে তোমার এই পরিমাণটা 200 আর নিচে হবে কি কত লিটার ছিল, এটা লিটার সম্পৃক্ত দ্রবণের আয়তন 0.75 লিটার। সো আলটিমেটলি কিন্তু ক্যালকুলেট করলে এটা আসতেছে। সো এটা যেটা বের হলো এটা কিসে আসলো, গ্রাম পার লিটারে আসলো, যেহেতু আমরা 0.75 নিয়েছি এজন্য কি আসছে, গ্রাম পার লিটারে আসছে। বাট আমাদের বের করতে বলছে গ্রাম পার লিটারেও আবার কি মোল পার লিটারেও। সো মোল পার লিটারে যদি বের করি জাস্ট এটাকে আমরা আণবিক ভর দ্বারা কি করব, ভাগ করব। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 58.5। সো এই 58.5কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু এটা মোল এককে চলে আসবে, ঠিক আছে। 25°C তাপমাত্রায় সিলভার কার্বনেট এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, এর দ্রাব্যতা হিসাব করো। সো আগে আমরা সিলভার কার্বনেটকে বিয়োজিত করব, বিয়োজিত করলে পাওয়া যায় সিলভার প্লাস এবং কার্বনেট 2-। সো এটা বিয়োজিত করার পর জাস্ট এখানে দেখা যাচ্ছে যে 2 মোল সিলভার প্লাস আয়ন এবং 1 মোল কার্বনেট আয়ন। আমরা যদি কেএসপি নির্ণয় করি তাহলে কি হবে, কেএসপি হবে 2s এর উপর স্কোয়ার আর ইন্টু হবে s। সো আলটিমেটলি এখানে যদি আমরা এস এর ভ্যালু বের করি, যেহেতু কেএসপির ভ্যালু দেওয়া আছে, ওই যে এস কিউব ছিল না, এস কিউবটা ওইখানে 1/3 হবে। সো 1/3 হওয়ার পর এখানে যে ক্যালকুলেশনটা দেখতেছো, ক্যালকুলেশনটাও কিন্তু ইজি হবে, বিকজ এখানে দেখো সহজ দিছে, খুব বেশি কঠিন করেনি। এখানে জাস্ট পাওয়ারটা কত আছে, 12 আছে। সো 12কে যদি আমরা 3 দ্বারা ডিভিশন করি কত হয়, 3×4 = 12 হয়, এই জন্য কিন্তু 10⁻⁴ আছে পাওয়ার, ঠিক আছে। এইভাবে কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে। এখন আসি আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন। এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবুও একটা এমসিকিউ আসতে পারে, 25টার মধ্যে একটা বা 2টা এমসিকিউ থাকতে পারে। সো এখানে কিন্তু শর্ট সিলেবাসে জাস্ট 3টা টপিক আছে। একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা ও খাদ্য উপাদান, 2 নম্বর হচ্ছে খাদ্য সংরক্ষণ কৌশল, প্রক্রিয়া ও সংরক্ষণের ব্যবহার, আর একটা হচ্ছে ভিনেগার ও এনজাইম। এই 3টা টপিক থেকে মেনলি কোশ্চেন হয়, আর বাকিগুলো থেকে শর্ট সিলেবাসে আসে না, ঠিক আছে। এখানে প্রথম যে টপিকটা আছে খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন। সো এখানে আমাদের এটা মনে রাখতে হবে, এই যে মৌলিক বিষয় খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, আর একটা আছে খাদ্যের সঠিক ব্যবহার। আচ্ছা, এখান থেকে এখানে তাৎপর্যপূর্ণ তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে উদ্ভিদের শর্করা খাদ্য তৈরির প্রক্রিয়া হচ্ছে 6 মোল কার্বন ডাইঅক্সাইড আর 12 মোল পানি, আর সূর্যালোক এবং ক্লোরোফিল মিলে তৈরি করবে গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি। এগুলো আমাদের সে একটা লাগবে না, এখানে হু কি বলছে সেটা একটু জানতে হবে। দূষিত রান্না জ্যোতির সংসারে নিরাপদ নয়। দূষিত মনে হচ্ছে দূষণমুক্ত খাদ্য, রান্না মনে হচ্ছে কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, জ্যোতির মনে হচ্ছে যথাযথ রান্না, সংসারে মনে হচ্ছে খাদ্য সংরক্ষণ, এবং নিরাপদ মনে হচ্ছে নিরাপদ পানি, এবং নয়তে হচ্ছে এখানে কিছু দেয় নাই। তারপর হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত জেনে রাখা উচিত। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উদ্ভিদের মৌলিক উপাদান। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উদ্ভিদের কিসের উপাদান, কেমন উপাদান, এগুলো মৌলিক, মানে এগুলো অবশ্যই ম্যাটারে থাকতে হবে। নাইট্রোজেন যুক্ত সার, ইউরিয়া যেমন এই যে NH2, তারপরে 2C ডাবল বন্ড ও, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4 ইত্যাদি। তারপর হচ্ছে এরা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। তারপর হচ্ছে ফসফরাস যুক্ত সারের মধ্যে রয়েছে কি TSP বা ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন মানে 2টা হাইড্রোজেন এবং কি ফসফেট 2। তারপরে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট DAP বলা হয়। তারপরে হচ্ছে NH4 2HPO4 ইত্যাদি। এরা মূলের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে তোমাকে মূলের বৃদ্ধিতে সাহায্য করে কোনগুলো, এগুলো একটু মনে রাখতে হবে। মূলের বৃদ্ধিতে সাহায্য করে হচ্ছে TSP বা ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, আর ওটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট। এগুলো কি করে, মূলের বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে হচ্ছে ইউরিয়া, তারপর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলো কি করে, বৃদ্ধির সহায়ক, ঠিক আছে, নাইট্রোজেন যুক্ত সার এগুলা। তারপর হচ্ছে পটাশিয়াম যুক্ত সার, মানে কে থাকবে আর কি, যেমন হচ্ছে মিউরেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। এরা উদ্ভিদের ফল ধারণে সহায়ক। তাহলে উদ্ভিদের ফুল এবং ফল ধারণে সহায়ক কোন উপাদানগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলোই MCQ আসে। KCl আর একটা হচ্ছে KNO3, পটাশিয়াম যুক্ত সারগুলো। বিভিন্ন ভিটামিনের নাম, উৎস এবং অভাবজনিত রোগ, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। দেখো এখানে চর্বিতে দ্রবীভূত হয় বা ফ্যাট সলুবল হচ্ছে 4টা ভিটামিন ADEK। এটা মনে রাখার কৌশল হচ্ছে ও কেডা, কেতে হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে ইতে হচ্ছে ভিটামিন ই, তারপর হচ্ছে ডিতে হচ্ছে ক্যালসিফেরল, তারপর হচ্ছে এতে হচ্ছে রেটিনল। ওয়াটার সলুবল মানে হচ্ছে পানিতে দ্রবীভূত হয় যেগুলো,
B1 থায়োমিন, এটা হচ্ছে বেরি অভাবজনিত রোগ। তারপর হচ্ছে B2, এগুলো কিন্তু লাগবে অভাবজনিত রোগ। এই যে এর অভাবে কি হয়, রেটিনল অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা। ডি হচ্ছে ক্যালসিফেরল হচ্ছে রিকেটস। তারপর হচ্ছে ই হচ্ছে আলফা টোকোফেরল হচ্ছে মাংসপেশিতে টান। তারপর হচ্ছে কে হচ্ছে ফিলোকুইনন হচ্ছে রক্তক্ষরণের। B2 হচ্ছে রিবোফ্লাভিনটা কি, ডার্মাটাইটিস বা জিহ্বার প্রদাহ। তারপর হচ্ছে পিরিডক্সল হচ্ছে ডার্মাটাইটিস। আর এটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো, ফলিক অ্যাসিড বা কোবালামিন, এটা হচ্ছে রক্তশূন্যতা। সো এগুলো কিন্তু আমি যেভাবে মনে রাখছিলাম, এখানে ফিলোকুইনিন কতে কুইনিন, ক এর পরিবর্তে তুমি খ উচ্চারণ করো, ফিলোকুইনিন। আচ্ছা, কে তে খ হয় না, কে তে হয় খ। আর এখানেও কি আছে, ক্ষরণ আছে, রক্তক্ষরণ, তাহলে ক্ষরণ, খুইনিন, খ। তো সবগুলো কিন্তু কে 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 এখানে ট্রিপল কে দিয়ে মনে রাখা যায়। ভিটামিনের নাম হচ্ছে কে, অর্থাৎ ভিটামিন কে। তারপর হচ্ছে ফিলোকুইনিন বা কুইনিন মনে রাখবা। আর একটা হচ্ছে রক্তক্ষরণ। তারপরে হচ্ছে সিতে অ্যাসকারিক অ্যাসিড এবং স্কারভি। আর এগুলো একটু মুখস্থ টাইপ আর কি। রেটিনল হচ্ছে রাতকানা, ক্যালসিফেরল হচ্ছে রিকেটস। কতে ক্যালসিফেরল, কতে রিকেটস, এই যে কতে রি কে আছে কিন্তু এখানে। তারপর হচ্ছে এখানে এমসিকিউ যেগুলো আসে, মেইনলি এমসিকিউগুলো সবগুলো সলভ করতে হবে, কারণ এখানে এমসিকিউগুলো যদি সলভ না করি তাহলে কিন্তু মেইনলি এগুলো তথ্য মিসিং যাবে। রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে? আনসার হবে ডি ভিটামিন, ভিটামিন কে। এই যে এটা একটু আগেই ছিল এখানে, রক্তক্ষরণ বা ফিলোকুইনন রাসায়নিক নাম। তারপর হচ্ছে HbA1c কি? এটা হচ্ছে একটা এনজাইম। মানবদেহের গুরুত্বপূর্ণ মাইক্রো মিনারেল কোনটি? আনসার হচ্ছে বি, আয়রন। থাইমিন পাওয়া যায় কোন খাদ্যে? আনসার হচ্ছে বি, কাজু বাদাম। তারপরে হচ্ছে খাদ্য সংরক্ষণ কৌশল, প্রক্রিয়া ও সংরক্ষণের ব্যবহার। দুইটা উপায়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসের মাধ্যমে, আর একটা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভসের মাধ্যমে। এছাড়াও করা যায় খাদ্যবস্তুর শুষ্ককরণ, মানে শুকিয়ে। তারপরে হচ্ছে খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রেখে পচনশীল খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণ করা সম্ভব। এখানে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস 9টি, এটা একটু মনে রাখতে হবে। সোডিয়াম ল্যাম্পস আর সো কিউট। সোডিয়াম মানে হচ্ছে সোডিয়াম নাইট্রেট বা সোডিয়াম NaNO3। তারপর হচ্ছে ল্যাম্পের এলতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। সংকেতগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট বাংলাগুলো পড়লেই হবে। এতে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এমতে হচ্ছে মিথাইল প্যারাবেন, পিতে হচ্ছে পটাশিয়াম সরবেট। তারপরে হচ্ছে এস, এই যে এখানে ল্যাম্পের শেষে এস আছে, এসতে হচ্ছে সোডিয়াম বেনজয়েড এবং সোডিয়াম প্রোপানয়েড। আর সো, এসওতে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং CuTe-তে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সোডিয়াম ল্যাম্প আর সো CuTe। তারপরে আছে ফুড পয়জনিং বা খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ। বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে ক্ষতিকর জীবাণু বা ছত্রাক বৃদ্ধি ঘটে বা মেইনলি ব্যাকটেরিয়া গ্রো করে, তখন কিন্তু খাদ্য নষ্ট হয়। খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রেখে পচনশীল খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে, এক নম্বর হচ্ছে খাদ্যবস্তু শুষ্ককরণ পদ্ধতি, আর একটা হচ্ছে খাদ্যবস্তু শীতলীকরণ পদ্ধতি। খাদ্যবস্তু শুষ্ককরণ মানে হচ্ছে শুকিয়ে অনেক সময় ব্যাকটেরিয়া রোধ করা যায়। খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য জাস্ট পানির যেটা পরিমাণ AW 0.9, ইস্ট জন্মানোর জন্য AW হচ্ছে 0.88, ছত্রাক জন্মানোর জন্য হচ্ছে 0.80 হতে হয়। খাদ্য বস্তুতে কৌটাজাতকরণের ক্ষেত্রে পানির সক্রিয়তা হচ্ছে AW এর মান 0.6 এ রাখা হয়, এটাও ইম্পর্টেন্ট। খাদ্যবস্তু শুষ্ক করার প্রক্রিয়াকে বলা হয় কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং কি? কেস হার্ডেনিং হচ্ছে খাদ্যবস্তুকে শুষ্ক করার পদ্ধতি। তারপরে হচ্ছে খাদ্যবস্তু শীতলীকরণ বা নিম্ন তাপমাত্রায় যেটা করা হয় সেটা হচ্ছে ফ্রিজিং বা শীতলীকরণ। এই স্তরে 0°C থেকে 4°C তাপমাত্রা সাধারণত ফ্রিজে খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়। ডিপ ফ্রিজিং বা হিমায়ন হচ্ছে একদম বরফ হবে, অর্থাৎ এই স্তরে -5°C থেকে -18°C তাপমাত্রায় ডিপ ফ্রিজিং এই খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়। ডিপ ফ্রিজিং অবস্থায় ব্যাকটেরিয়া -5 থেকে 10°C সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে, অর্থাৎ গ্রো করতে পারে না। আর 128°C উপরে তাপমাত্রা, এই তাপমাত্রায় সব ব্যাকটেরিয়া বা ছত্রাক মারা যায়। খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভসের মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস আর একটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। সো প্রাকৃতিকের মধ্যে কী কী রয়েছে, যেমন খাদ্য লবণ, এটা প্রাকৃতিক উপায়ে আমরা পাই, সরিষার তেল, তারপর হচ্ছে পিকলিং, চিনি, হলুদ, অ্যালকোহল এবং ভিনেগার। প্রথমে হচ্ছে খাদ্য লবণ। খাদ্য লবণ দিয়ে অনেকেই গ্রামগঞ্জে মানুষ মাংস, তারপর হচ্ছে কাঁচা ফল সবজি কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ করে। এই পদ্ধতিটির নাম কি? কিউরিং পদ্ধতি। পদ্ধতিটার নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সরিষার তেল হচ্ছে আর্দ্রতামুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়, আচার তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পিকলিং কি? একটা হচ্ছে কিউরিং আর একটা হচ্ছে পিকলিং। পিকলিং হচ্ছে ভিনেগার, কিউরিং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, ঠিক আছে।
পিকলিং হচ্ছে যে ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য সরিষার তেল, ভিনেগার 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড ও মরিচ মশলার সিদ্ধ করা পচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বা আচার তৈরি করা হয়। চিনির 65 থেকে 70% বা 40 থেকে 60% গাঢ়ত্বের সিরাপ আর্দ্র খাদ্যের জলীয় বাষ্পকে অসমোসিস প্রক্রিয়ায় টেনে নেয়। চিনির গাঢ় দ্রবণ বা সিরাপের সংস্পর্শে ব্যাকটেরিয়া কোষের মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ বা অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়ায় শুষে নেয়, ফলে ব্যাকটেরিয়া বিনষ্ট হয়। অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে বিশুদ্ধ CH3CH2OH 70 থেকে 95% সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ। আচ্ছা, অ্যালকোহলটা কি? অ্যালকোহল হচ্ছে একটা কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, এটার বিশুদ্ধ অর্থাৎ 70 থেকে 95% সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। হলুদ কি? হলুদ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পচন কাজে বাধা দেয়। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানয়িক অ্যাসিড যা মূলত ব্যবহৃত প্রাকৃতিক প্রিজারভেটিভস, এটি বাজারে সিরকা নামে পরিচিত। তারপরে হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবায়ালগুলো কি? যেগুলোকে বলা হয় কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, যেমন আছে অ্যান্টিমাইক্রোবায়াল, তারপর আছে অ্যান্টিমাইক্রোবায়াল ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, তারপর আছে অ্যান্টিঅক্সিডেন্ট। সো এগুলো মনে না রাখলেও হবে, জাস্ট অ্যান্টিমাইক্রোবায়ালগুলো একটু মনে রাখতে হবে। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, তারপর আছে পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রেট, এই চারটা একটু পড়বা। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এই যে, এটা মনে রাখার কৌশল আছে নিচে পরের পেজে, ওইটা আমরা ওইখানে পড়বো। কিলেটিং এজেন্ট কি? কিলেটিং এজেন্ট হচ্ছে খাদ্যবস্তুতে বিদ্যমান বিভিন্ন অবস্থান্তর মৌলের আয়নকে 2 বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যে রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। 2 বা ততোধিক কি? সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে, এটাকে বলা হয় ক্লিটিং এজেন্ট। যেমন এখানে ক্লিটিং এজেন্টের মধ্যে কি কি আছে? কপার 2+, আয়রন 2+, কোবাল্ট 2+, চর্বি জাতীয় খাদ্যের মধ্যে উপস্থিত ভিটামিন এ কে বিনষ্ট করে। তারপরে হচ্ছে এখানে আছে কি? ক্লিটিং এজেন্ট এসব অবস্থান্তর মৌলের আয়নের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পরিবর্তিত জটিল যৌগ গঠনের মাধ্যমে এদের প্রভাবন ধর্মকে বিনষ্ট করে। মানে ক্লিটিং এজেন্টের সাথে এই আয়নগুলো যুক্ত হতে পারে, হ্যাঁ, যুক্ত হয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করে এবং জটিল যৌগ গঠনের মাধ্যমে এদের প্রভাবন ধর্মকে বিনষ্ট করে দেয়। বহুল ব্যবহৃত ক্লিটিং এজেন্টের নাম আছে EDTA, ইথালিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। তারপরে EDA আছে ইথিলিন ডায়ামিন ফিনাইল হাইড্রোজেন আছে। তো আমাদের মেইনলি এখানে সংকেতগুলো লাগবে না। EDTA আয়রন লিগ্যান্ড বা কিলেটিং এজেন্ট রূপে আয়রন 2+, 3+ এবং কোবাল্ট 3+ এর সাথে 6টি সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। এটা ইম্পর্টেন্ট কিন্তু, কয়টি সন্নিবেশ বন্ধন? 6টি সন্নিবেশ বন্ধন। অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ আছে, এগুলো মনে রাখার কৌশলও আছে। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল শোষণকারী, একটা হচ্ছে অক্সিজেন শোষণকারী, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। মনে রাখার কৌশল কি? মনে রাখার কৌশল হচ্ছে বিটা প্রেগনেন্ট। এখানে বি মানে হচ্ছে BHA, তারপর হচ্ছে BHT তে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, আর BHA তে হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, এতে এনিসল, টিতে হচ্ছে টলুইন। তারপরে হচ্ছে TBHQ তে হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, TBHQ। তারপর হচ্ছে প্রেগনেন্টতে হচ্ছে প্রোফাইল গ্যালেট। তারপর হচ্ছে অক্সিজেন শোষণকারী, যেগুলো অক্সিজেন শোষণকারী সেগুলোকে বলা হয় BCS ইঞ্জিনিয়ারিং থেকে বিতে আমরা বিটা ক্যারোটিন মনে রাখবো। বিতে কি মনে রাখবো? বিটা ক্যারোটিন। তারপরে হচ্ছে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ বলা হয় যেটাকে। বিটা ক্যারোটিনটা মেইনলি কি? ভিটামিন এ কে আমরা বিটা ক্যারোটিন বলি। তারপরে এসতে হচ্ছে সালফাইড লবণ, এসতে কি লবণ? এসতে হচ্ছে সালফাইড লবণ। তারপর হচ্ছে সিতে হচ্ছে ভিটামিন সি, এবং ইতে কি? ইঞ্জিনিয়ারিংতে হচ্ছে ভিটামিন ই। এভাবেই আমরা মনে রাখবো। তারপর হচ্ছে প্রাকৃতিকে যেটা পাওয়া যায়, প্রাকৃতিক হচ্ছে ইসিবি চত্বর দ্বারা মনে রাখতে পারি। ঢাকা একটা চত্বর আছে ইসিবি চত্বর, সেটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমরা মনে রাখবো। ইসিবি চত্বরের প্রাকৃতিক দৃশ্য অপরূপ, এভাবে মনে রাখতে পারো। ইসিবি এর প্রাকৃতিক দৃশ্য কেমন? অপরূপ। তো এটা কি? প্রাকৃতিকগুলা। ইসিবি এর উদাহরণ কি? ইসিবিতে উদাহরণ হচ্ছে ভিটামিন ই, তারপর হচ্ছে সিতে হচ্ছে ভিটামিন সি, আর বিতে হচ্ছে বিটা ক্যারোটিনকে ভিটামিন এ বলা হয়। তারপরে হচ্ছে সেতু বা চত্বরে, যে এখানে কিন্তু ইসিবি সেতু ছিল, আর সেতুতে মনে রাখবা সেলেনিয়াম, ঠিক আছে? ইসিবি সেতুও মনে রাখতে পারো, ইসিবি চত্বরও মনে রাখতে পারো। তারপরে হচ্ছে কাশেমের বিবিটা প্রেগনেন্ট, এখানে ছিল বিবিটা প্রেগনেন্ট, আর এখানে শেষে কি? কাশেমের বিবিটা প্রেগনেন্ট। কাশেমের মানে হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েড। তাহলে কৃত্রিমে যেগুলো আমরা পাই, কৃত্রিমে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো পাই, সেগুলো জাস্ট এখানে কাশেমের একটা আছে এক্সট্রা। কি? কাশেম মানে কি? ক্যালসিয়াম প্রোপানয়েড। জাস্ট এখানে ক্যালসিয়াম প্রোপানয়েড আর সাইট্রিক অ্যাসিড এক্সট্রা, তাছাড়া কিন্তু আগের মতো, হ্যাঁ,
আগের মতোই, তাছাড়া আগের 4টাই থাকবে, আর এখানে প্রাকৃতিক ক্যালসিয়াম প্রোপানয়েড এবং সাইট্রিক অ্যাসিড যোগ হবে। তারপর আবার আগের বিতে হচ্ছে বিআইসে, মানে হচ্ছে বিআইসে মানে কি, বিআইসে মানে হচ্ছে বিউটালাইটেড হাইড্রক্সি অ্যানিসল, তারপর হচ্ছে বিউটালাইটেড হাইড্রক্সি টলিন, তারপরে হচ্ছে টিবিএইচকিউ। টিবিএইচকিউ মানে কি, টিবিএইচকিউ মানে হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, তারপর হচ্ছে প্রেগনেন্টে হচ্ছে প্রোপাইল গ্যালেট। সো এই ছিল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের প্রকারভেদ। এগুলো কিন্তু আসে বলে যে নিচের কোনটি মুক্ত শিকল অ্যান্টিঅক্সিডেন্ট। সো তুমি মনে রাখবা কি, মুক্ত শিকল হচ্ছে বিবিটা প্রেগনেন্ট, ফ্রি রেডিক্যাল শোষণকারী এগুলো। তারপরে বলবো যে অক্সিজেন শোষণকারী কোনগুলো, অক্সিজেন শোষণকারী হচ্ছে তোমার বিসিএস ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে প্রাকৃতিক কি, প্রাকৃতিক মনে রাখবা যে ইবিসি সেতুটা হচ্ছে প্রাকৃতিক, মানে ইবিসি সেতুটা দেখতে কি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, এরকমভাবে মনে রাখতে পারো। তারপরে কৃত্রিমটা কি, কৃত্রিমটা হচ্ছে আগেরটাই বিবিটা প্রেগনেন্ট, তার সামনে কাশিমের বিবিটা দিব আর কি, ঠিক আছে। কা মানে আছে ক্যালসিয়াম প্রোপানেট, আর সেম মানে আছে সাইট্রিক অ্যাসিড। ওকে ডান। আর নিচের এগুলা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও হবে। এগুলো মেনলি আসে না, এটা শর্ট সিলেবাসের বাহিরে। তারপর যেটা আসবে শেষে একটু আসবে, আচ্ছা আমরা একটু এমসিকিউ সলভ করি। কার্মিনিক অ্যাসিড একটি কি, কার্মিনিক অ্যাসিড হচ্ছে উজ্জ্বল লাল রঞ্জক। তারপর হচ্ছে জুস সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়, অ্যান্সার হচ্ছে ডি, সোডিয়াম বেনজয়েট। সো এগুলো তুমি একটু পড়িও, যেখানে কিন্তু আছে কোনটি ক্লিটিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়। এই যে ক্লিটিং এজেন্ট হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তারপর হচ্ছে আরও উদাহরণ আছে, ইডিটিএ, ইডিএ, সাইট্রিক অ্যাসিড, এগুলো ক্লিটিং এজেন্ট। সো এগুলো কিন্তু কোশ্চেন খুব আসে। সো তারপর যদি আমরা টপিকটাতে যাই, শেষের টপিক যেটা, সেটা হচ্ছে ভিনেগার ও এনজাইম। এই টপিকটা থেকেও কিন্তু কোশ্চেন হয়। ভিনেগার কি, ভিনেগার একটি অত্যন্ত বহুল ব্যবহৃত ও প্রচলিত প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এটি বাজারে সিরকা নামেও পরিচিত। তাহলে ভিনেগার বাজারে কি নামে পরিচিত, সিরকা। এটি দামে সস্তা ও সহজলভ্য। তারপরে এটা মনে রাখবা কি, মনে রাখতে হবে তোমার ভিনেগার প্রিজারভেটিভস এর কোডের নাম হচ্ছে E260। তারপর আছে ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই হচ্ছে ভিনেগার। ভিনেগার কি, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। তারপরে CH3COOH এর pKa হচ্ছে 4.75। তারপরে আছে প্রকৃতপক্ষে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসাবে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইথানোয়িক অ্যাসিডের 6% W/V জলীয় দ্রবণের পিএইচ মান প্রায় 2.35, যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য কি যথেষ্ট উপযোগী। ব্যাকটেরিয়া কিন্তু নিম্ন পিএইচে গ্রো করতে পারে না। ইথানোয়িক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, এই জন্য এর পিএইচ 2.35, এই পিএইচে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। তো আমাদের মেইনলি মনে রাখতে হবে যেগুলো, সেগুলো আছে এই সমীকরণ 3টা, মানে এই বিক্রিয়া 3টা। এটা হচ্ছে মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, এটাকে বলা হয় মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি। এক নম্বর হচ্ছে অ্যালকোহল উৎপাদন, তারপর হচ্ছে অ্যাসিডোব্যাক্টর রূপান্তর বা অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন, আর একটা হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিটি। আচ্ছা, অ্যালকোহল উৎপাদন কিভাবে করি আমরা, চিনি বা সুক্রোজ। চিনি বা সুক্রোজের সংকেত কি, চিনি বা সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। সো এটাকে জাস্ট যদি আমরা পানি দেই, এবং চিনির জন্য যে এনজাইমটা লাগবে সেটার নাম হচ্ছে ইনভার্টেজ বা সুক্রেজ, জাস্ট ইনভার্ট হয়ে যাবে এখানে 37°C তাপমাত্রায়। তৈরি হবে কি C6H12O6 গ্লুকোজ, এবং আর একটা C6H12O6, দুইটা গ্লুকোজ তৈরি হবে। একটার নাম হচ্ছে গ্লুকোজ, আর অপর যেটা ওটাকে বলা হয় ফ্রুক্টোজ। যদিও গাঠনিক সংকেত আলাদা, কিন্তু এদের আণবিক সংকেত কি সেম। আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত আলাদা। এটা হচ্ছে গ্লুকোজ, এটা কি ফ্রুক্টোজ। দুইটা মিলে এটাকে বলা হয় ইনভার্ট চিনি, ইনভার্টেজ এনজাইম লাগবে, ঠিক আছে, ইনভার্টেজ বা সুক্রেজ এনজাইম। তারপর আছে ইনভার্ট চিনি, যেটা ইনভার্ট চিনি, এই ইনভার্ট চিনিটার ফর্মুলা আছে যেটা এখানে পাইলাম, C6H12O6 2 মোল। সো এটা আবার জাইমেজ এনজাইমের কারণে তৈরি হয়ে যাবে কি ইথানল। জাইমেজ এনজাইমের প্রভাবে কি তৈরি হবে, ইথানল। খুবই ইম্পর্টেন্ট, ইথানল ইনভার্ট চিনি থেকে কি হবে, ইথানল হবে। ইনভার্ট চিনি ইথানল, ঠিক আছে। ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH, এবং 4 মোল এখানে কার্বন ডাইঅক্সাইড হবে। যে এখানে টোটাল কি ছিল, টোটাল ছিল এখানে 6টা কার্বন, এজন্য কিন্তু। তারপর হচ্ছে অ্যাসিডোব্যাক্টর 6 দুগুণে 12টা কার্বন ছিল। অ্যাসিডোব্যাক্টর রূপান্তর বা অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন। অ্যাসিডোব্যাক্টর রূপান্তর বা অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন কিভাবে হবে, যে এখানে ইথানলটা পাবো, এই ইথানলকে যদি আমরা অ্যাসিডোব্যাক্টর এবং অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে ডিরেক্ট অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এই অ্যাসিটিক অ্যাসিড থেকে কিন্তু ভিনেগার তৈরি করা যাবে। মাইক্রোডার্মা অ্যাসিটি, মাইক্রোডার্মা অ্যাসিটি দিয়েও এটা করা যায়। উৎপন্ন যে ইথানল ছিল, এই ইথানলকে যদি আমরা মাইক্রোডার্মা অ্যাসিটি, এটাও একটা ব্যাকটেরিয়া, এটা দিয়ে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে মাইক্রোডার্মা অ্যাসিডি দিয়ে যদি এটাকে আমরা বিক্রিয়া করাই, তাহলে তৈরি হবে কি অ্যাসিটিক অ্যাসিড।
ওখানে ছিল 6%, এখানে কি হবে 10%, তাহলে দ্বিতীয় বিক্রিয়াটাতে বেশি, তাই না? এখানে 10% তৈরি হচ্ছে, ওখানে 6% তৈরি হচ্ছে। মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোব্যাক্টরের অপর নাম হচ্ছে ভিনেগার মাদার। তাহলে মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোব্যাক্টরের অপর নাম কি? ভিনেগার মাদার। অ্যাসিডোব্যাক্টর বা মাইক্রোডার্মার প্রস্তুতি। বার্লির দানাকে 15 ডিগ্রি সেলসিয়াসে অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিলে বার্লির দানা কি হয়? অঙ্কুরিত হয়। বার্লির দানাকে যদি আমরা 15 ডিগ্রি সেলসিয়াসে অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিই তাহলে কি হবে? বার্লির দানাগুলো অঙ্কুরিত হয়। একে শুকিয়ে গুঁড়া করলে তাকে কি বলা হয়? মল্ট গুঁড়া বলা হয়। মল্ট গুঁড়া কি তাহলে? একে শুকিয়ে যদি গুঁড়া করি তাহলে তাকে মল্ট গুঁড়া বলা হয়। মল্টের গুঁড়াকে অ্যালকোহলে রাখলে অ্যাসিটোব্যাক্টর বা মাইক্রোডার্মা অ্যাসিডি জন্মায়। মল্টের গুঁড়াকে অ্যালকোহলে রাখলে কি হবে তাহলে? মল্টের গুঁড়াকে অ্যালকোহলে রাখলে অ্যাসিডোব্যাক্টর বা মাইক্রোডার্মা অ্যাসিডি জন্মায়। তাহলে এটাই কিন্তু মাইক্রোডার্মা অ্যাসিডি তৈরির সহজ পদ্ধতি। প্রান্তরীকরণ। ভিনেগারকে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করলে সব অ্যাসিডোব্যাক্টেরিয়া নষ্ট হয়ে যায়। ভিনেগারকে যদি আমরা জাস্ট 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করি, এখানে যতগুলো অ্যাসিডোব্যাক্টেরিয়া ছিল সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শেষে তৃপ্তিকর এবং স্থায়ী হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যাবে। তো এভাবে কিন্তু ভিনেগার তৈরি করা হয়। তারপর উৎপন্ন ভিনেগার খাদ্য সংরক্ষণের কৌশলটা হচ্ছে এই যে ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয় CH3COO মাইনাস, তারপরে প্রোটন উৎপন্ন করে, অ্যাসিটেট আয়ন এবং কি প্রোটন। সো জীবিত ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো প্রোটন আয়নের উপস্থিতিতে মৃত নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া পরিণত হয়। জাস্ট এতটুকুই মনে রাখতে পারলে ডান, আর এখানে কিছু লাগবে না। ইস্ট থেকে পাওয়া যায় এনজাইম যেগুলো, সেটার নাম হচ্ছে জামাই। জামাই দিয়ে মনে রাখা যায়। ইস্ট থেকে যেগুলো পাওয়া যায় জামাই তার নাম। যেমন জাতে হচ্ছে জাইমেজ, মাতে হচ্ছে মল্টেজ, আর রস্বইতে হচ্ছে ইনভার্টেজ। ঠিক আছে? জাইমেজ থেকে আমরা কি পাই? ইনভার্ট চিনি থেকে কিন্তু অ্যালকোহল পাওয়া যায় জাইমেজ এনজাইমের কারণে। এটা একটু আগে কিন্তু পড়লাম। এই ছিল অধ্যায়। ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে? অ্যান্সার হচ্ছে এই যে 90 থেকে 94%। ভুলে কিন্তু 6 থেকে 10% দেওয়া যাবে না। এখানে কিন্তু পানির পরিমাণ চাইছে, ভিনেগারের পরিমাণ চাই নাই। ঠিক আছে? ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% দ্রবণ, কিন্তু এখানে পানির পরিমাণ চাইছে। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। সো বাকি এমসিকিউগুলো একটু সলভ করিও। এই যে এটা একটা এমসিকিউ আছে, এই এমসিকিউটা যদি সলভ করতে পারো তাহলে আর কোনো কিছু লাগবে না। দেখো, মল্ট ভিনেগার প্রস্তুতিতে নিম্নোক্ত রাসায়নিক বিক্রিয়া সমূহ সংঘটিত হয়। বিক্রিয়া পি কিউ আর এস এর জন্য নিচের কোনটি সঠিক? দেখো এখানে কি আছে? মল্টেজ আছে। সো এখানে অবশ্যই কি দিতে হবে তাহলে? যেহেতু এখানে মল্টেজ আছে তাহলে এখানে কি ছিল? পানি আছে, তাহলে এখানে অবশ্যই চিনি বা সুক্রেজ থাকবে। অ্যান্ড কিউ যে প্রোডাক্ট তৈরি হবে সেটার নাম কি হবে? একটা নাম হবে তোমার কিউ যে প্রোডাক্ট তৈরি হবে একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা কি ফ্রুক্টোজ বা ইনভার্ট চিনি বলা হয়। তারপর এখানে জাইমেজ দিছে যেহেতু, তার মানে এখানে কি ছিল? ওই ইনভার্ট চিনি ছিল। ইনভার্ট চিনিটা এখানে কি অ্যালকোহল হবে বা ইথানল হবে। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আর যেটা দেওয়া আছে, আর থেকে অ্যাসিডোব্যাক্টেরিয়ার মাধ্যমে তৈরি করতেছে এস, তার মানে আরটা ছিল এটা ছিল অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যাসিডোব্যাক্টেরিয়ার মাধ্যমে তৈরি করতেছে অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে ইজিলি কিন্তু আমরা এটা বি নাম্বার অপশনটা দেখাতে পারি। ওকে, শেষ। আল্লাহ হাফেজ। তাহলে এই অধ্যায় দুটো ভালোভাবে আরও আয়ত্ত করার জন্য তুমি কনসেপ্টগুলো আরেকবার রিভিশন দিও। আমি পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।